আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর মধ্যে সবাই বেশ ভালো আছো। তো আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে আমাদের, আজকে তো দুইটা ক্লাস আপলোড দেওয়ার কথা, দুইটাই, একটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়কের, দুইটা মিলে আর কি। তো একটা ক্লাস আমরা অলরেডি করে ফেলছি, কোনটা? ওই যে ডেমো, যে প্রথম ডেমো ক্লাসটা আমরা অলরেডি করে ফেলছি, যেটাতে আমরা নির্ণায়ক নিয়ে আলোচনা করছি, কিন্তু পুরোটা আলোচনা করতে পারিনি। আর শেষে একটু বাকি ছিল, একটু বলতে বেশ কিছু টপিকই বাকি ছিল। তো আজকে আমরা কি করব, আজকে প্রথমে আমরা নির্ণায়কের যে টপিকগুলো বাকি ছিল সেই জিনিসগুলো করব, করার পরে আমরা তারপর ম্যাট্রিক্সে যাব। তো ম্যাট্রিক্সের সুবিধা আছে একটা, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আসলে সুবিধাটা হচ্ছে, সবচেয়ে বড় সুবিধা হলো সবকিছু ক্যালকুলেটরে করা যায়। এবং ক্যালকুলেটরের ব্যাপারগুলো তোমরা একটু ইউটিউবে সার্চ করলে সবগুলো অপশনই ক্যালকুলেটরে করা যায়, এবং কিতাবের বইয়ের সমাধানেও আগে লেখা ছিল, বর্তমান সমাধানে লেখা আছে কিনা আমি জানি না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কি করব, যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবগুলো জিনিস চেক করা যায়, যে আমি বুঝে নিতে পারবো যে আমার ভুলটা কোথায় হয়েছে। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কাজগুলো করে, মানে প্রসিজারটা দেখার চেষ্টা করব। আর হ্যাঁ, আজকে কিছু ক্যালকুলেশনে যেটা আমি করতে পারি সেটা হচ্ছে যে লাস্টের দিকে ক্যালকুলেশন কিছুটা তোমাদের দিকে ছেড়ে দিতে পারি, তোমাদের উপরে। কিরকম? মনে করো লাস্টে আসছে এরকম কিছু জিনিস, x প্লাস ওয়াই, এখানে আসছে y প্লাস জেড, এখানে মনে করো y, এখানে x, মনে করো। এখন আমি বললাম যে ভাই এখানে জাস্ট কি করতে হবে, এই দুটো গুণ করতে হবে, সেখান থেকে এটা মাইনাস করতে হবে। তো এই জিনিসটা তো আমরা সবাই জানি। তো এইখানে কিছু ক্যালকুলেশন, মনে করি এই ধরনের কিছু ক্যালকুলেশন যেগুলো জাস্ট মানে সময় নেবে, জাস্ট অযথা, মানে এগুলা করতে, এগুলা তো তেমন কিছু না, এটা তো টাফ কিছুই না, কিন্তু জাস্ট সময় নেবে। সেই ক্ষেত্রে আমি কিছু কিছু জিনিস স্কিপ করতে পারি, বুঝছো? এই জিনিসগুলো স্কিপ করতে পারি। এই জিনিসগুলো তোমরা একটু খাতা কলমে করলে, কিংবা নিজেরা যদি একটু চেক করে নাও, সেটা দেখে নিতে পারবা আর কি, যে ভুল হচ্ছে কিনা, সঠিক হচ্ছে কিনা। আর হ্যাঁ, আমার ক্যালকুলেশনে ভুল যে কোনো জায়গায় হইতেই পারে, কারণ এই জিনিসগুলো আসলে ভুল হওয়াটা বেশ স্বাভাবিক। খাতায় করলে বেশি ক্লিয়ার হয় আমার ক্ষেত্রে, বোর্ডে ভুল হইতে পারে। যদি কোনো জায়গায় ভুল ধরা পড়ে, তুমি যদি বুঝতে পারো যে ভুলটা হয়েছে, যে মনে করো আমি মাইনাসের জায়গায় প্লাস দিয়ে ফেলছি, কিংবা প্লাসের জায়গায় মাইনাস দিয়ে ফেলছি ভুলে, কিংবা বলছি সঠিক লিখছি ভুল, সে ধরনের কেসে পেজে ইনফর্ম করার কোনো দরকার নেই। আর হ্যাঁ, আরেকটা ব্যাপারটা হচ্ছে যে তোমরা অনেকে আমাকে পার্সোনালি মেসেজ দাও, আসলে আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে কোনো লাভ নেই। কোর্সের আমার দায়িত্ব হচ্ছে শুধু ক্লাস নেওয়া, বুঝছো? যার কারণে সবকিছু ক্লাস সংক্রান্ত, যদি তোমার ক্লাস নিয়েও প্রশ্ন থাকে, যা কিছু আছে সব পেজে ইনফর্ম করবা। পেজের লিংক প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সবকিছু পেজে দিবা। তারপরে ওরা ফিল্টার করবে, ওখানে জাস্ট নির্দিষ্ট মানুষই আছে যে ক্লাস নেয় না, যার দায়িত্বই হচ্ছে শুধু তোমাদেরকে, মানে তোমাদের ব্যাপারগুলো দেখা, কার কি সমস্যা, টেকনিক্যাল ত্রুটি কি, কার কি ধরনের ঝামেলা হয়েছে, কি হয়েছে না হয়েছে। তারপরে সেই যদি তখন তাকে, যখন তুমি জানাও, সেই যদি তোমাকে বলে যে ভাইয়াকে মেসেজ দাও, তখন তুমি দিও। আর হ্যাঁ, আর যেহেতু আমরা বইয়ের সবগুলো কোশ্চেন সলভ করতে পারবো না, সবগুলো কোশ্চেন তো ইচ এন্ড এভরি কোশ্চেন সলভ করা সম্ভব না, এটা আগেই বলছি। তো সেই ক্ষেত্রে যদি তোমার আমার দেওয়া কোশ্চেন সলভ করার পরেও ঝামেলা থাকে, কিংবা মনে হয় যে আমি একটা কোশ্চেন সলভ করে দেইনি, ওই কোশ্চেনটাতে তোমার ঝামেলা হয়েছে, সমস্যা নেই, আমাদের একটা গ্রুপ আছে কোশ্চেন সলভিং, সেটা হচ্ছে সলভ ইট, সবাই প্রায় জানো, আমার তো মনে হয় সবারই জানার কথা। তাও যদি কেউ না জেনে থাকো, এজ কোর্সের বাইরে হঠাৎ করে ডেমো ভিডিও দেখে রেজিস্ট্রেশন করতে, এরকম হইতেই পারে, কোনো সমস্যা নেই। তোমাদের জন্য লিঙ্কটা দেওয়া থাকবে, যা কিছু সমস্যা সব ওখানে আপলোড দিবা। আসলে 73টা ক্লাস নেওয়ার দায়িত্ব থাকলে তোমাদের এইভাবে ইনবক্সে কোশ্চিন দিলে, মানে এই কোশ্চিন, তোমাদের কোশ্চিন সলভ করে দেওয়া এইভাবে সম্ভব না। আর এই জিনিসটা অনেক মানে ঝামেলার, বুঝছো? এই জন্য আমি সবসময় মানে ইনবক্সে মেসেজ দিতে মানা করি। ইনবক্সে মেসেজ দিয়ে লাভ নেই, তখন তখন দেখা যাবে যে হয়তো আমি রিপ্লাই দিইনি, তখন তুমি মনে করতেছো ভাইয়া পাত্তা দিচ্ছে না। যাই হোক, দেখো, এখন দেখো, আচ্ছা, গত গত দিনে যেটা হয়েছিল, আমি বলছিলাম 5 এর সিটাতে স্কোয়ারিং টেকনিক ইউজ করে করা যায়। আসলে না, 5 এর সিটা অন্য ম্যাথ ছিল, আমি মনে করছিলাম এই ম্যাথটা দেয়া আছে, আমি মনে করছিলাম এই ম্যাথটা দেয়া আছে, কিন্তু না, ওই ম্যাথটা ভিন্ন ছিল, ওই ম্যাথটা আসলে আলাদা ছিল। ওই ম্যাথটার ক্ষেত্রে 5 এর সিটা যেটা আছে সেটা বেশ সোজা, এক্স ওয়াই জেড কমন এমনিতেই নেওয়া যাচ্ছে, ওখানে স্কোয়ারিং টেকনিক খাটায় কাজ করার লাগতেছে না আর কি, এমনিতে কমন নিলে ওটা কাজ হয়ে যাবে। আর এই যে এটা যদি তোমরা চেষ্টা করতে চাও, এটা স্কোয়ারিং টেকনিক দিয়ে হবে, এবং এটা স্কোয়ারিং টেকনিক দিয়ে তোমরা চেষ্টা করতে পারো। আচ্ছা, আমি একটু চেক করে নেই যে এটা আমি ভুল লিখছি কিনা। x square plus y square plus z square x y x y x z x y x z x square plus z square x square plus y square y z আর y z, হ্যাঁ ঠিকই আছে। এটার উত্তর হবে 4y square x square y square z square। এই জিনিসটা তোমরা কি করতে পারো, স্কোয়ারিং টেকনিক গতদিন যেটা শিখাইছিলাম ফার্স্ট ডেমোটা তোমাদের প্লেলিস্টে থাকবে, সেখান থেকে দেখে নিয়ে এই জিনিসটা বাসায় যদি চর্চা করতে চাও, স্কোয়ারিং টেকনিক ব্যাপারটা কিরকম সেই জিনিসটা চর্চা করতে পারো। এখন আমরা আসবো
5 এর আমরা তাহলে কি কি ক্লিয়ার করছিলাম গত ক্লাসে যদি একটা রিভিউ দেই বা ছোট করে বলি, উদাহরণ সলভ করছিলাম, উদাহরণের 2 সলভ করে দিতে চাইছিলাম, আজকের ক্লাসে হয়তো বা দিব। তারপরে অনুশীলনীতে আসছে 1 2 3 4 5 5 না 4 পর্যন্ত ক্লিয়ার করা হয়েছে। তারপর 5 এ আমরা বি করছিলাম, 5 এর বি স্কয়ারিং টেকনিকে করছিলাম, আর 6 এর বি মানে 6 এ বলা যায় করে ফেলছি। আচ্ছা, তাহলে এখন আমরা যাব 5 এর ডি তে। দেখো 5 এ বেশ কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে, বিশেষ করে ডি আর ই, এই দুইটা হচ্ছে খুবই অনেকবার আসা কোশ্চেন, এবং এই দুইটা আমরা অবশ্যই সলভ করব। এখানে ডি আর ই অবশ্যই তুমি সলভ করে যাবা কিংবা টেকনিকটা দেখে যাবা। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে প্রসিজারটা দেখা। আচ্ছা, অনেক কথা বলতেছি, বেশি কথা বলা ঠিক হচ্ছে না হয়তো, তাহলে এটা চেষ্টা করিও। হ্যাঁ, এবার আমরা যাব 5 এর ডি তে। 5 এর ডি তে দেখো কি দিছে প্রশ্নটা। হ্যাঁ, 1 প্লাস a স্কয়ারের কোশ্চেনটা দিছে। আচ্ছা, একটু থামো, আমি ইয়াটা তুলে ফেলি। দেখো, তাহলে আমরা প্রশ্নটা তুলে ফেলছি। তো এখন এই যে প্রশ্নটাতে, এই প্রশ্নটা অনেকবার আসে এবং এই প্রশ্নের উত্তর হচ্ছে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার হোল কিউব। তো এই উত্তরটা দেখে আমরা এখন চেষ্টা করব সলভ করার। দেখো, ব্যাপারটা হচ্ছে আমাদের যে প্রমাণ করতে বলছে সেই প্রমাণের উত্তরটা কি আসে, 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার আসে। তো এইখানে একটা প্লাস b স্কয়ার আসে। এখন তুমি চিন্তা করো যে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার যে উত্তরটা আসে সেই ফর্মটা যদি আমি আনতে পারি তাহলে আমার বেশ সুবিধা হবে। এখন দেখো তো কিভাবে এখানে আনা যায়। এখানে চিন্তা করো 1 প্লাস a স্কয়ার আছে, কিন্তু আছে কি মাইনাস b স্কয়ার। আচ্ছা, এর সাথে কি যোগ করলে আমার 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার হবে? 2b স্কয়ার যোগ করলে এখান থেকে, তাহলে এখানে যদি আমরা 2b স্কয়ার যোগ করি, আচ্ছা উপরে জায়গা থাকলে দেখাইতাম, নিচে দেখাচ্ছি। 2b স্কয়ার যদি এখানে আমরা যোগ করি তাহলে কি হবে? তাহলে দেখা যাবে যে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার হবে, কারণ a প্লাস 2b স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার হবে। এক কথা আমাদের উত্তরের শেপটা আসবে। এখন কথা হচ্ছে যে 2b স্কয়ার যে আমি যোগ করব সেটা কিভাবে করা যায়। দেখো, 2b স্কয়ার এভাবে যোগ করা যায়, তুমি যদি a কে b দিয়ে গুণ করো তাহলে কি আসে, মাইনাস 2b স্কয়ার আসে। এখানে গুণ করলে আসে মাইনাস 2b স্কয়ার গেল। এখন এই মাইনাস 2b স্কয়ার এখানে দেখো তো, এই জিনিসটা যদি আমি এর সাথে যোগ করি তাহলে কি হবে? হবে না, কারণ এখানে অলরেডি মাইনাস বি স্কয়ার আছে, এখানে মাইনাস 2b স্কয়ার মাইনাস 3b স্কয়ার হয়ে যাবে। তাহলে এটা কি করতে হবে, এইখান থেকে এই জিনিসগুলা বাদ দিতে হবে, মাইনাস করতে হবে। বুঝছো কি ব্যাপারটা? অ্যাপ্রোচটা হচ্ছে যে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার যেহেতু আনতে হবে, তার মানে এখানে এক্সট্রা যোগ করতে হবে 2b স্কয়ার। এখন 2b স্কয়ার আমি কোথা থেকে আনবো? 2b স্কয়ার এখানে দেখো, এখানে যদি আমি b গুণ করি তাহলে কি হবে, এখানে হচ্ছে মাইনাস 2b স্কয়ার হবে। সেই জিনিসটা যদি আমি এখান থেকে মাইনাস করি, মাইনাস করলে এই মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে। এই কলাম থেকে আমরা কি করব, এই কলাম থেকে ফার্স্ট কলাম থেকে থার্ড কলামটা বাদ দিব বা মাইনাস করব। গেল, এই একটা ব্যাপার গেল। এখন আরেকটা জিনিস খেয়াল করো, কি করতে হবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে দেখো তো 2ab আছে, এখানে তোমার কি আসতেছে মাইনাস 2, এখানে দেখো মাইনাস 2b আছে। এখন এই যে 2ab থেকে আমরা মাইনাস 2ab যদি করতে পারতাম তাহলে একটা জিরো পাইতাম, সুবিধা হতো। আমার নির্ণায়কের ক্ষেত্রে জিরো দরকার খুব, এটা আমি আগের মানে আগের ইয়াতে ভিডিওতেও বলছি। তাহলে কি করব, এখানে আমি এই 2ab থেকে এই জিনিসটা যোগ করে দিব ডাইরেক্ট। কি দিয়ে কি যোগ করে দেওয়ার আগে কি করব, এই জিনিসটাকে a দ্বারা গুণ করব। কেন বলতো? a দ্বারা গুণ করলে মাইনাস 2ab হবে। বুঝছো কথাটা? আবারও বলি, ব্যাপারটা হচ্ছে আমি বলছি এরকম, এই যে এইখান থেকে আমার এই যে এই ফার্স্ট কলামের সাথে আমার থার্ড কলামটা মাইনাস করতে হবে, ফার্স্ট কলাম থেকে থার্ড কলাম মাইনাস করতে হবে, কিন্তু তার আগে বি দ্বারা আমরা গুণ করে নিব। এইখানে বি দ্বারা এই পুরো জিনিসগুলোকে গুণ করে নিব। আবার আরেকটা ব্যাপার হচ্ছে, এই কলাম থেকে এই যে এই কলামের সাথে এই কলাম যোগ করব কিভাবে, এই কলামকে আগে এই দ্বারা গুণ করব। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এইখানে মাইনাস 2b স্কয়ার আনা এর জন্য, আর এখানে মাইনাস 2ab আনা, মাইনাস 2ab আনা কার জন্য? এর জন্য। আচ্ছা দেখো, আমরা কাজটা এখন যদি করে ফেললেই বোঝা যাবে। এটা অনেকবার আসা একটা কোশ্চেন। দেখো, তাহলে এবার দাঁড়াচ্ছে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে তোমরা খাতায় করে ফেলতে পারো, বুঝছো? খাতায় করে ফেললে হ্যাঁ, মাইনাস 2b স্কয়ার আসতেছে, মাইনাস 2ab জিরো হয়ে যাচ্ছে।
বি কমন থাকতেছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা এটা কি হয়, এটা হয় এখান থেকে 0 হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এখান থেকে এটা কি হচ্ছে, এখান থেকে এটা যদি আমি যোগ করি, না হ্যাঁ যোগই তো করতে হবে, যোগ যদি করি -2 এ, তো এ দ্বারা গুণ করলাম, এ মাইনাস এ থাকবে না, দেখো ব্যাপারটা যেটা করলাম আমরা সেটা হচ্ছে যে এইখান থেকে এই যে এখানে মানে হচ্ছে তোমার প্রথম কলাম থেকে 3 নাম্বার কলামটা বাদ দিলাম, কিন্তু তার আগে এই একে বি দ্বারা গুণ করে নিছি যাতে ব্যালেন্স হয়। আবার একইভাবে দ্বিতীয় কলামের সাথে তৃতীয় কলাম যোগ করছি, কিভাবে যোগ করছি, একে আগে এ দ্বারা গুণ করে নিছি, এ দ্বারা গুণ করে নেওয়ার উদ্দেশ্য এখানে একটা 0 আসবে, এই ছিল আমাদের উদ্দেশ্য, আর কিছু না। এখন এই যে সবকিছু চলে আসছে, এখন আমরা কি করব, এখন জাস্ট কাজটা করবো যে কমন নিয়ে ফেলবো। দেখো তো কি কমন যায় এখান থেকে, এইখান থেকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন যায়, আর এই জিনিসগুলো হিসাব করে আসবে, বুঝছো, হিসাব করে অবশ্যই এগুলো আসবে, তোমরা একটু চেক করে দেখিও, এগুলো হিসাব যদি করে দেখাতে যায় আরো টাইম লাগবে, তো হিসাব করে অবশ্যই আসবে, এটা একটু খেয়াল করলে বুঝতে পারবা। তাহলে দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারবো, a 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, এখান থেকে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার কমন নিয়ে নিই, কি আসে, হোল স্কয়ার থেকে গেল। তাহলে দেখো হোল স্কয়ার যখন থেকে গেল, এখানে তাহলে হচ্ছে 1, এখানে হচ্ছে 0, আর এখানে হচ্ছে b, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে মাইনাস a, আর এখানে হচ্ছে মাইনাস 2b, এখানে 2a, আর এখানে 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার চলে গেল। এখন আমরা কি করব, এখন জাস্ট এই বরাবর বিস্তার করে দিব, এই যে এই বরাবর, এই কলমটা বরাবর বিস্তার করে দিলেই আমার মানটান সব চলে আসবে। আচ্ছা বিস্তার করে দেখাচ্ছি, আমি উপরেরটা মিশাই দিই, আচ্ছা বিস্তার করলে কি দাঁড়াচ্ছে, এটা এটা চলে যায় এখান থেকে, এটা না 1 মাইনাস a স্কয়ার প্লাস, আর 0 এর জন্য তো 0ই হয়ে গেল, এবার b দিয়ে, আর b দিয়ে যখন করব এটা চলে যাবে, অর্থাৎ আচ্ছা মাইনাস 2b, তো তার মানে প্লাস 2b স্কয়ার। দেখো ব্যাপারটা হচ্ছে যে আমি এই বরাবর বিস্তার করলাম, এই বরাবর বিস্তার করে এই জিনিসটা আসে। এখন এই বিস্তার করাটা তো আসলে সোজা জিনিস, এইটা তো অন্তত বলার মানে আমি মনে করি না প্রয়োজন আছে, জাস্ট বিস্তার করলাম এই এই জিনিসগুলো, এই কলাম বরাবর বিস্তার করার পর এই জিনিসটা আসছে, এখন আমরা এই জিনিসটা গুণ করে দিব। গুণ করে দেওয়ার আগে লক্ষ্য করো, এখানে আছে মাইনাস a স্কয়ার, এখানে আছে 2a স্কয়ার প্লাস দিয়ে, তাহলে কি হচ্ছে প্লাস a স্কয়ার হয়ে যাচ্ছে, তাহলে এটা 1 প্লাস a স্কয়ার হয়ে গেল। এখন দেখো আবার এখানে আছে মাইনাস b স্কয়ার, এখানে আছে প্লাস 2b স্কয়ার, তার মানে কি হয়ে গেল, এটা প্লাস b স্কয়ার হয়ে গেল। তাহলে এই জিনিসটা হয়ে গেল 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে দেখো অলরেডি 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার কয়টা আছে, দুইটা, তার সাথে আরেকটা গুণ হলো, এবার কি হবে, তাহলে কিউব হবে, জাস্ট 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার হোল কিউব। দেখো তাহলে আমরা ম্যাথটা সলভ করে ফেলছি, যা আমাকে আনতে বলছিল তা চলে আসছে। এখন দেখো হয়তো একটু প্রথম ম্যাথটাতে আমরা টাইম নিচ্ছি বেশি, টাইম কি বেশি নিচ্ছি, দেখো তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা যেটা করছি, প্রথমে আমাদের ক্ষেত্রে উত্তরের যে শেপটা আছে সেটা মেলানোর জন্য আমরা তৃতীয় কলামকে বি দ্বারা গুণ করছি, বি দ্বারা গুণ করে প্রথম কলাম থেকে মাইনাস করছি, তারপর শেপ চলে আসছে। তারপরে কি করছি, তারপরে এই দ্বিতীয় কলামে যে আছে জিনিসগুলা, এর সাথে আমি তৃতীয় কলাম যোগ করছি, কিন্তু যোগ করার আগে কি করছি, এ দ্বারা গুণ করে নিছি, যাতে করে ম্যাচ করে মানে ব্যাপারটা ভারসাম্যে আসে, অর্থাৎ 0 আসে, একটা 0 আসে, এখানে যে 0টা আসছিল। এখন তারপরে এই জিনিসটা করার পরে আমরা তখন এই মানে প্রসিজারটা যখন করছি, তখন এখানে একটা লাইন আসছে, এই লাইনটা থেকে আমরা এই জিনিসটা কমন নিতে পারছি। কমন নেওয়ার পরে এখানে এটা যখন ছিল, জাস্ট এই বরাবর যখন আমরা বিস্তার করে দিছি, আমাদের যা আসার ফলাফলটা ওরকম চলে আসছে। আশা করি বুঝছো, এটা নিয়ে ঝামেলা থাকার কথা না, এটা খুব একটা টাফ প্রসিজার না, তবে এই ম্যাথ প্রচুর আসে। আর হ্যাঁ দেখো, গতদিন একজন বলছে যে ভাই আপনি এক কথা অনেকবার বলতেছেন, দেখো আমি যেদিন প্রথম ক্লাস, আমি আগে যখন প্রথম ক্লাসগুলো নিচ্ছিলাম অন্যান্য কোর্সে আর কি, তখন যেটা বলা হচ্ছিল যে ভাই আপনি অনেক ফাস্ট বলতেছেন, আমরা ধরতে পারতেছি না, আপনি কথাগুলো ধীরে বলেন আর জিনিসগুলো বুঝায় বলেন। তো
তো এই জন্য আমি যেটা করি যে একটা জিনিস বলার পরে সেটা ফ্ল্যাশব্যাক দিই, বারবার করে বলি, যাতে অন্তত এই জিনিসগুলো প্রথমে কেউ না জানলেও যাতে বুঝতে পারে। এখন কিছু মানুষ থাকো তোমাদের মাঝে যেগুলা যারা এই জিনিসগুলো জানো, যারা জানো আমি যখন প্রসিজারটা আবার সামারাইজ করব কিংবা আবার যখন ফ্ল্যাশব্যাক দিব তখন তোমরা স্কিপ করবা, কিংবা যখন মনে হবে যে ভাইয়া বারবার বলতেছে তখন তুমি স্কিপ করবা, 10 সেকেন্ড স্কিপ করবা। তোমার যা করা দরকার তুমি করবা। আমাকে সার্বজনীনভাবে ক্লাস নিতে হবে, তাই আমাকে বুঝায় বুঝায় জিনিসগুলো আগাইতে হবে। এখন দেখো, এখন আমরা ই নাম্বারে চলে যাব। হ্যাঁ, ই নাম্বারে যাওয়ার আগে আরেকটা কথা, ই নাম্বারটাও প্রচুর আসা একটা ম্যাথ, এবং এই ম্যাথটা আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো। তাহলে তুলে ফেলি আমি ম্যাথটা। আচ্ছা দেখো, আমরা ই নাম্বারটা লিখে ফেলছি। ই নাম্বারের ম্যাথটা এরকম। আচ্ছা, ই নাম্বারের কোশ্চেন মানে সমাধানের উত্তর যেটা আসে সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস এসি এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সি ওয়াই স্কোয়ার। তো এই ব্যাপারটাও, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। তো দেখি আমরা কিভাবে করব। দেখো এখানে যে ব্যাপারটা, এখানে আছে এ, এখানে আছে বি, এখানে আছে এক্স, এখানে আছে বিওয়াই। আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে আছে এ এক্স, এখানে আছে এ, এখানে যদি আমার এক্স থাকতো, থাকতো আমি দিচ্ছি না, থাকতো যদি তাহলে সুবিধা হতো, আর এখানে যদি ওয়াই থাকতো আমার সুবিধা হতো। আচ্ছা এখন দেখো আবার এইখানে, এখানে আছে বি, এখানে আছে সি, এখানে আছে বি এক্স, এখানে আছে সি ওয়াই। আচ্ছা এইখানে যদি আমার একটা এক্স থাকতো আর এখানে যদি একটা আমার ওয়াই থাকতো তাহলে সুবিধা হতো, ঠিক না? তাহলে দেখো এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু এক্সও নাই এখানে ওয়াই নাই, কিন্তু সুন্দর করে একটা প্যাটার্নে আসছে না ব্যাপারটা, খেয়াল করো। এরও এক্স দরকার, এরও এক্স দরকার। তাহলে আমরা কি করব, এখানে 1/xy দিয়ে এই পুরো কলামটাকে x দ্বারা গুণ করব, আবার এই পুরো কলামটাকে y দ্বারা গুণ করব। বুঝছো? তাহলে আমরা করে ফেলি। এখানে দিচ্ছি না, x দ্বারা গুণ করলে সবাইকেই করতে হবে, y দ্বারা গুণ করলে সবাইকেই করতে হবে। কেন করতে হলে ক্লুটা বুঝছি আমরা, ক্লুটাই দরকার, বুঝছো? বিশেষ করে এই বিন্যাস সমাবেশ, বিন্যাস সমাবেশ বলতেছি, নির্ণায়কের ক্ষেত্রে তোমার ক্লুটা দরকার, আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটু টায়ারজম কাজগুলা তবে করা যায়। এখন দেখো তাহলে ব্যাপারটা হচ্ছে, আমার ও চাচ্ছে এক্স ওয়াই, আমরা এক্স ওয়াই দিলাম, এক্স ওয়াই দিয়ে সরাসরি গুণ করে দিই। বিওয়াই এখানে হচ্ছে বিএক্স, এটা এক্স স্কোয়ার বিএক্স ওয়াই প্লাস, আচ্ছা আর তো কিছু নেই, আর কি দিচ্ছি এখন, এখানে আসতেছে কত সি ওয়াই, এখানে আসে বিএক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার, এটা জিরো, এগুলো নিজেদের মতো থাকলো। bx plus দেখো তাহলে ব্যাপারটা ছিল, ওদের ডিমান্ড ছিল x, আমরা ডিমান্ড পূরণ করার জন্য 1/xy দিয়ে, বাইরে থেকে যেহেতু আনলাম 1/xy দিয়ে গুণ করে ফেলাম। এখন দেখো ব্যাপারটা তাহলে কি করা যায়, এখন একটু খেয়াল করো তো। আমরা যদি এই দুইজনকে যোগ করি, এই দুইজনকে যদি যোগ করি, এর সমান হচ্ছে। আমার কি দরকার, নির্ণায়কে জিরো দরকার। কি করব, এই দুইজনকে যোগ করব, যোগ করে এটা মাইনাস করব। ঠিক একই ভাবে এই দুজনকে যোগ করে এটা মাইনাস করব, এই দুজনকে যোগ করে এটা মাইনাস করব, সিম্পলি। বুঝছো? তাহলে জাস্ট এই মানে যোগ করে মাইনাস করে দিব, তাহলে দেখবা যে কাজটা ইজি হয়ে যাবে। আচ্ছা আমি এটা মিশাই করে দিচ্ছি, আবার মিশাইতে ঝামেলা তো, উপরে মিশাইতে হইতো কিনা। দেখো যদি যোগ করে আমরা মাইনাস করে দিই, এখানে থাকবে জিরো, এখানে থাকবে জিরো, এখানে তাহলে কি থাকবে, এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সি ওয়াই স্কোয়ার। আর এখানে কি থাকবে, এখানে ছিল তোমার বিওয়াই, আর এখানে ছিল সি ওয়াই। এখানে কি থাকবে, এখানে জাস্ট ওয়াই দ্বারা গুণ করা থাকবে, bxy প্লাস সি ওয়াই স্কোয়ার। জিরো, এটা এক্স প্লাস বিওয়াই যা ছিল তাই, এটা bx প্লাস সি ওয়াই যা ছিল তাই। দেখো আমরা যেটা কাজটা করলাম, কাজটা যেহেতু আমরা এই লাইনেই মিশাইছি, যদি কারো মনে হয় যে একটু বিভ্রান্তি হচ্ছে তাদের জন্য লিখে দিই। আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে c1 ড্যাশ ইজ ইকুয়াল টু c1 প্লাস c2 মাইনাস c3, তাই না? এই দুইটা যোগ করছি, ওটা থেকে ওটা মাইনাস করছি। তাহলে দেখো আমার 0 0 দুইটা চলে আসছে, আমার কিন্তু কাজ অনেক মানে সুবিধা হয়ে গেছে। 0 0 যদি দুইটা চলে আসে তাহলে কি করা যায়, এইটা ক্যান্সেল করে দেওয়া যায়। দেখো এটা ক্যান্সেল করার সময় তোমরা একটা ভুল করো, অনেক মেধাবীরাও ভুল করে ফেলে। তো ভুল হওয়াটা আসলে মানে শেখারই একটা প্রসেস, এই ভুলগুলো হলে অবশ্যই শেখাও যায়। সেটা হচ্ছে মাঝে মাঝে তোমরা যেটা করো, সাধারণত সবসময় এখানে 1 থাকে বেশিরভাগ সময়, যার কারণে কিছু থাকলেও তোমরা এটা কাটে দিয়ে মনে করো যে মানে করে ফেলবো, হয়ে যাবে। আসলে না, ব্যাপারটা হচ্ছে এখানে যা থাকবে সেটা কিন্তু কি হয়ে যাবে, উপরে চলে যাবে, অর্থাৎ সেটা মানে গুণ হয়ে যাবে, যা ছিল তার সাথে গুণ হয়ে যাবে। যখন আমি এই রো আর এই কলাম ক্যান্সেল করব, এখানে যা ছিল তা কিন্তু আমার বিবেচনা নিয়ে গুণ করতে হবে। এটা হচ্ছে এক প্রকার কি বলা যায়, বিস্তার বলা যায়। জাস্ট তুমি এই বরাবর বিস্তার করছো,
জাস্ট লাইক দ্যাট। তাহলে দেখো বুঝছো কিনা জানি না, না বুঝলেও সমস্যা নেই, খালি মাথায় রাখো যে 0 থাকলে হুট করে আমি যে ক্যান্সেল করে দিব, এখানে যদি 1 না থাকে যা থাকবে আমাকে কি করতে হবে, লিখে ফেলতে হবে। কি ছিল, ax² প্লাস 2bxy প্লাস cy²। লেখা কি বুঝতে পারছো রে? আচ্ছা দেখো তাহলে আমরা কাজটা করে ফেলছি অনেকটা, যে এখানে কমন ছিল ওটা উঠে ফেলছি। এখন এখান থেকে দেখো তো কিছু কমন নেওয়া যায়, y কমন নেওয়া যায়। তাহলে yটা কমন নিয়ে নিই, yটা যদি কমন নিয়ে নিই তাহলে y এখানে গুণ হবে, জাস্ট এরা দুজন ক্যান্সেল হয়ে যাবে, থাকলো। এখন দেখো এখন 1/x থাকলো, এইটা থাকলো, আর না লিখি, এখন জাস্ট ইয়া করে দেব, এটা থাকলো। আচ্ছা এটাও লিখবো, লিখি 2bxy প্লাস cy²। এখন এখানে এটা কি দাঁড়াচ্ছে, b²x প্লাস bcy মাইনাস bcy মাইনাস হচ্ছে acx। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে এখানে bcy আর bcy ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে x কমন নেওয়া যায়, x অবশ্যই কমন আসবে কারণ এখানে যে x এক্সট্রা আছে আসবে, এগুলো বোঝা যায়। তাহলে দেখো এখান থেকে যদি এটাকে আমরা ভাঙি তাহলে আসবে x * b² - ac। দেখো তোমাদের কাজ শেষ, এখানে x থাকলো তো এই xটা এই 1/x এর সাথে কাটাকাটি যাবে, এখানে যা থাকার ছিল তাই থেকে যাবে, ax² প্লাস 2bxy প্লাস cy²। দেখো তাহলে ব্যাপারটা আমাদের সমাধান শেষ, এই তো এরা দুজন ক্যান্সেল করে দিলে একে অপরকে, এগুলো মিশিয়ে দিলাম। তাহলে b² - ac ax² প্লাস 2bxy প্লাস cy²। এই ম্যাথ অনেক ইম্পর্টেন্ট। এখন আমরা যেহেতু সলভ করে ফেলছি, ফ্ল্যাশব্যাক দিয়ে দিই কি করছিলাম। দেখো ব্যাপারটা ছিল যে ax আর by ছিল এই যে এখানে এখানে, তখন আমরা দেখলাম যে এর ডিমান্ড হচ্ছে x, এর ডিমান্ড হচ্ছে y। তখন কি করছি, 1/xy দিয়ে একে x একে y দ্বারা গুণ করে দিচ্ছি। গুণ করে দেওয়ার পর যেটা করছি ভাইটাল কাজ সবচেয়ে, সেটা হচ্ছে এই দুইজন যোগ করে এটা মাইনাস করছি, এই যে এই কাজটা c1' = c1 + c2 - c3 করার পরে এখানে একটা মান আসছিল, সেখান থেকে আমাদের আসছিল মানে প্রথম যে কলামে তার দুইটা ভুক্তি ছিল 0, নিচের ভুক্তিটা ছিল এই মানটা। যখন আমরা ওই কলাম আর রো ক্যান্সেল করছি, ক্যান্সেল করে দেওয়ার সময় এই জিনিসটা কমন নিয়ে ফেলছি, কারণ এই জিনিসটা কমন নিতেই হবে। তারপর কমন নেওয়ার পর এখানে রাখছি, রাখার পরে এই জিনিসটা হিসাব করছি, এখানে y কমন যাচ্ছিল, তারপরে তো হিসাব করার শেষে এটা চলে আসছে। এই ছিল ব্যাপার আমাদের, বুঝছো? জাস্ট ভাইটাল স্টেপগুলো মনে রাখতে হবে, তাহলে আমরা পেরে যাব। তো আমাদের দেখো 5 শেষ হয়ে গেল। 5 এর ক্ষেত্রে বি পর্যন্ত আলোচনা করছিলাম, সি তো বলে দিছি নিজে করতে হবে। ডি ই ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট বলা যায়, অধ্যায়েরই সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে একটা একটা করে, তো সেগুলো আমরা করে ফেলছি। এবার আমরা 6ও শেষ, 6 কিন্তু করে ফেলছি, 6 বি করে দিছি। 6 এটা 6 এর এ আর 5 এর এফ, এটা তোমাদের দায়িত্ব, করে ফেলবা, দেখবা। এই জিনিসগুলো খুব একটা আসে না, আমি দেখিনি, আসতে পারে। আমি বুঝছো মানে সব করে দিচ্ছি না তার মানে যে তোমরা করবা না তা কিন্তু না, সব করার চেষ্টা করিও। যদি একান্ত সময় মানে না থাকে তখন তুমি দেখবা যে কোনগুলো আসে, তখন একটু সিলেক্টিভ হবা। তবে আমি সবসময় সাজেস্ট করি সব করবা। আচ্ছা তাহলে দেখো এবার চলে গেল, 6 শেষ হয়ে গেল, 6 শেষ, 6 গত দিনে শেষ করছি, 5 শেষ হয়ে গেল। 7টা খুব একটা টাফ না, 7 এর ক্ষেত্রে ওইটা থিওরিটিক্যাল জিনিস, ওই অনুরাশি সংক্রান্ত একটা জিনিস দিছে, অনুরাশি না সরি সহগুণক, কই রে, হ্যাঁ সহগুণক সংক্রান্ত একটা জিনিস দিছে, খুব একটা টাফ না। এবার আমরা 8 এ চলে যাব। 8 এর জিনিসগুলো খুব একটা টাফ না, দেখো 8 এর এ তুলে ফেলি, 8 এর এ করে ফেলি। 8 এর এ সোজা, আটের কি বলছে, এক্স ওয়াই সংক্রান্ত একটা ম্যাথ, হ্যাঁ এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই থাকলে এখানেও এক্স ওয়াই থাকবে, হ্যাঁ এক্স প্লাস জেড ওয়াই প্লাস জেড, এটাই হওয়ার কথা। বুঝছে? দেখো এখানে যে ক্লুটা সেটা হচ্ছে কিরকম, তুমি চিন্তা করো এখানে আছে এক্স প্লাস ওয়াই আর এখানে আছে এক্স, এখানে আছে ওয়াই। তাহলে আমরা যদি এক কাজ করি, এই প্রথম কলাম থেকে এদের দুইজনের যোগফল বিয়োগ করি, তাহলে কিন্তু মনে হয় এই যে এখানে একটা জিরো আসবে। আমাদের মানে শেষমেশ উদ্দেশ্য হচ্ছে জিরো আনা, আর কিছু না। এটা মান নির্ণয় করতে বলছে না, হ্যাঁ। তাহলে দেখো এটা আমরা যখন মান নির্ণয় করতে যাব, আচ্ছা 8 এর সাথে আগের গুলোর পার্থক্য কি, আগের গুলোর ক্ষেত্রে কি মান আসবে সেটা তোমাকে প্রমাণ করতে বলতো, অর্থাৎ রাইট সাইডে কি আসবে তোমার জানা ছিল, এই ক্ষেত্রে জানা নেই, এইটা এখানে জাস্ট পার্থক্য। তবে খুব একটা টাফ না অঙ্কগুলা, দুইটা দেওয়া আছে। তাহলে এখান থেকে এটা মাইনাস করলে আসবে 0, এখান থেকে এটা মাইনাস করলে আসবে -2z, আর এখান থেকে এটাও যদি মাইনাস করি তাও -2z। জাস্ট এখান থেকে এই দুজনের সমষ্টি মাইনাস করলাম। এখন দেখো -2z বারবার আসছে, তাই এটা কমন নেওয়া যাবে। আচ্ছা কমন নেওয়ার আগে এইগুলো লিখে ফেলি, x প্লাস z, এটা z
এটাও z y প্লাস z। দেখো এটা এখন আমরা কমন নিব, কমন নিলে হচ্ছে এখানে -2z। যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে এখানে কি হবে, এখানে হবে 1। এইবার কাজ শেষ। এবার কাজ শেষ বলতে কি রকম, এবার জাস্ট এই বরাবর তুমি কি করবা, এই বরাবর তুমি বিস্তার করে দিবা সোজা। 0 এর জন্য কিছু করতে হবে না, 1 এর জন্য একটু করতে হবে, আর এটার জন্য করতে হবে। এটা মাইনাস না কিন্তু। তাহলে দেখো আমরা করে ফেলি যদি -2z, এখানে বিস্তারটা আমরা করব। 0 এর জন্য কিছু করা লাগবে না, 1 এর জন্য সামনে একটা মাইনাস দিতে হবে কারণ এই চিহ্নটা মাইনাস। তাহলে দাঁড়াচ্ছে মাইনাস দিয়ে দাঁড়াচ্ছে x ইন্টু ওয়াই প্লাস জেড। আবার আচ্ছা মাইনাস চিহ্নটা হ্যাঁ থাক, x ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু মাইনাস ওয়াই জেড। আচ্ছা তারপরে আবার প্লাস দিয়ে আবার 1 আছে, তাহলে x জেড মাইনাস হচ্ছে x ওয়াই মাইনাস ওয়াই জেড। আচ্ছা এইটা তোমরা হিসাব করে দেখবা, এখান থেকে মানটা আসবে কত, -2z আছে, তো এখান থেকে মানটা আসবে -2xy। এটা আসতেই হবে, আসবেই শিওর। তাহলে দেখো এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, এখানে দাঁড়াচ্ছে 4xyz। এই যে চলে আসলো আমাদের উত্তর, এইটাই হবে উত্তর। আর হ্যাঁ এখানে দেখিও এই স্টেপ থেকে এই স্টেপে আসতে আমি কোনো ক্যালকুলেশন ভুল করছি কিনা, এখানে তো ক্যালকুলেশন ভুল হবে না, এটাই আসবে শিওর। এইখানে কোনো ক্যালকুলেশন ভুল করছি কিনা একটু দেখিও, এই ব্যাপারগুলো ক্যালকুলেশনের, বুঝছো? তো এই ছিল ব্যাপার। তো এই ক্ষেত্রে যে কি মানে আমার মেইন পয়েন্টটা ছিল সেটা কি, এইটার ক্ষেত্রে মান নির্ণয়ের ক্ষেত্রে মান নির্ণয় কিন্তু খুব একটা কঠিন জিনিস দিবে না। তাহলে এখানে থেকে তোমাকে দেখতে হচ্ছে যে যেহেতু এই জিনিসটা অর্থাৎ এই কলামের ব্যাপারটা x প্লাস ওয়াই আছে, এদের দুইজনকে যোগ করলে x প্লাস ওয়াই পাবো, সেটা যদি আমি মাইনাস করি 0 পাবো। মেইন উদ্দেশ্য 0। এই জন্য আমরা কি করছি, ফার্স্ট কলাম থেকে সেকেন্ড আর থার্ড কলামের সমষ্টিটা বাদ দিছি, বাদ দেওয়ার পর কিচ্ছু না, জাস্ট বিস্তার করে দিছি সোজা। এই ছিল 8 এর a সলভ করলাম আমরা। এবার চলে যাব 9 এর a তে। হ্যাঁ 9 এর এটাও আমি বেশ কয়েকবার আসতে দেখছি, 9 এর b টাও করিও। 9 এর b টা আসে মাঝে মাঝে, আর 9 এর c টা নৈবিত্তিকে আসে। 9 এর c টার উত্তর হয় 0ab। দেখো আমরা এবার কি করব, 9 এর a যদি কেউ খাতায় করতে চাও বা করো তাহলে তুলে ফেলতে পারো। আচ্ছা আমি ভিডিওটা পজ করে তুলি। দেখো আমরা 9 এর তুলে ফেলছি। তো 9 এর ক্ষেত্রে আচ্ছা আমরা প্রথম ডেমো যারা দেখছি তারা তো হয়তো লক্ষ্য করছি কিছু কিছু ম্যাথ থাকে যাদের ক্ষেত্রে কি হয়, যাদের ক্ষেত্রে তিনটা তোমার একই কলামের তিনটা ভুক্তি অথবা একই সারির তিনটা ভুক্তি যোগ করলে একটা সেম রাশি আসে। এরকম বেশ কয়েকটা ম্যাথ করছি আমরা। এই যে 2 * a + b + c ছিল, a + b + c এর ম্যাথ ছিল, আর একটা বইয়ে তোমাদের ম্যাথ আছে 1 + x1 + x2 + x3 একটা ম্যাথ। তো এরকম বেশ কিছু ম্যাথ থাকতেই পারে। তো এইবারে যে মানে ব্যাপারটা 9 এর ক্ষেত্রে সমাধান করতে হবে, অর্থাৎ তোমাকে অজানা রাশি জানতে হবে। এখানে অজানা রাশি কি আছে, x আছে, x এর মান জানতে হবে। এটা একটা সমীকরণের শেপে দেওয়া আছে, এখানে 0 দেওয়া আছে। তাহলে এখন আমরা একে সিম্পলিফাই করি, সিম্পলিফাই করে আমরা কাজটা করতে পারবো। তো এখন দেখো যে ব্যাপারটা আমরা বললাম যে কিছু কিছু ক্ষেত্রে একই কলামের সবগুলো ভুক্তি যোগ করে একটা নির্দিষ্ট মান আসবে, অথবা একটা সারির সবগুলো ভুক্তি যোগ করে একটা নির্দিষ্ট মান আসবে। দেখো তো এইখানে একই কলাম বরাবর বা একই সারি বরাবর যোগ করলে একটা নির্দিষ্ট মান আসে, আসে কত আসে, 9 + x আসে। 3 4 7 2 হ্যাঁ ঠিক আছে, 9 + x আসে। তো এই ক্ষেত্রে হয় তুমি সারি বরাবর যোগ করবা, না ভুক্তি বরাবর কলাম বরাবর যোগ করবা, যে দিক দিয়ে করো সমস্যা নাই। তাহলে আমি করে ফেললাম। আর হ্যাঁ এই ক্ষেত্রে ভুল করে এখানে সমান চিহ্ন দিও না, এই ছোট ছোট সিলি মিস্টেক গুলো করা যাবে না। এখানে সমান দেওয়া যাবে না, কারণ এটা একটা সমীকরণের শেপে দেওয়া আছে, দুইটা পক্ষ আছে। তাহলে এটা কি করব, তাহলে এটা হবে 9 + x, এটা হবে 9 + x, এটা হচ্ছে 9 + x। জাস্ট এই কলামটা ইকুয়াল টু লিখলাম তিনটা কলামের যোগফল। তাহলে 4, এখানে 2, এখানে 2 + x, এখানে 3, এখানে 3, এখানে 4 + x। এই জিনিসগুলো খুব একটা টাফ না, তবে বি নাম্বারটা চেষ্টা করো, বি নাম্বারটা অবশ্যই করো। এখানে আমরা কি করব, এখন 9 + x কমন নিব। 9 + x কমন নিলে কি থাকবে, 1 1 1, আর এখানে থাকবে 4, 2 + x, এখানে হচ্ছে 3, এখানে 2, এখানে 3, এখানে 4 + x। এখন দেখো আচ্ছা খেয়াল করো, ব্যাপারটা হচ্ছে যে এখানে তোমার কি চলে আসছে, 1 1 1 চলে আসছে। আচ্ছা ডেমো 1 এ, প্রথম ডেমোতে আমরা একটা ব্যাপার খুব আলোচনা করছিলাম না, বইয়ের অনুশীলনীর 1 নম্বরে সবগুলা ম্যাথ এরকম দেখবা, বইয়ের অনুশীলনী 1 নম্বরে সবগুলা ম্যাথে হয় কোনো একটা সারির সবগুলা ভুক্তি মান দেওয়া আছে, না হয় কোনো একটা কলামের সবগুলা ভুক্তি মান দেওয়া আছে। দেখো তাহলে এখানেও সবগুলা ভুক্তি 1 চলে আসছে প্রথম কলামে।
তাহলে কি টেকনিক, এখানকার টেকনিকটা হচ্ছে জাস্ট দুইটা জিরো বানাবো, অর্থাৎ এই কলাম থেকে এই সারি থেকে এটা সারি বাদ দিব, এটা সারি থেকে এটা বাদ দিব। আবার অনেকে এটাও করতে পারে, এখান থেকে এটা বাদ, এখান থেকে এটা, যেটাই করো বুঝছো, যেটাই করো এই ব্যাপারটা করা যাবে খুব ইজি। আগেও আমরা এই ধরনের কাজ করছি। তো এটা করার পরে এখানে মানটা কত আসে, এক্স স্কোয়ার মাইনাস 3 আসে। তো এই জিনিসটা আমরা লিখে দিই, এই জিনিসটা করে দেখালাম না, সোজা জিনিস বুঝছো, এটা আমরা অলরেডি করছি, এটা আমরা অলরেডি করছি, তাই আর করলাম না। অলরেডি করছি বলতে এই প্রসিজারের অঙ্ক করছি। এটা মানটা আসে এক্স স্কোয়ার মাইনাস 3। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 যদি চলে আসে, তাহলে এই ক্ষেত্রে আমার কি করতে হবে, এখন দেখো, এখন ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে তাহলে কি হচ্ছে, x ইজ ইকুয়াল টু হচ্ছে -9 আর x ইজ ইকুয়াল টু হচ্ছে √3, তাই তো নাকি ভুল লিখছি? এখানে ছোট্ট একটা ভুল, ঠিক না, একটা জিনিস বাদ পড়ছে। কি বাদ পড়ছে বলো তো? ইচ্ছা করে আমি একটু গ্যাপ দিয়ে √3 লিখছি, যার কারণে হয়তো টের পাইছে অনেকে। আবার এই জিনিসটা আমার মনে ভুল হয়ে যায়, বিশেষ করে দ্রুত ম্যাথ করতে গেলে। এখানে আমরা দেখে লিখে ফেলি যে x স্কয়ার ইজ ইকুয়াল টু 3, তার মানে x ইজ ইকুয়াল টু √3। আসলে না, x যেহেতু এটা অজানা রাশি, সেহেতু এই জিনিসটা দুইটা মানে নিতে হবে, প্লাস মাইনাস নিতে হবে। যদি এটা দৈর্ঘ্য টৈর্ঘ্য হতো তাহলে আমি শুধু প্লাসটা নিতাম। তাহলে বুঝছো, এই ছিল ব্যাপার, যে আমার এখানে -9 আর প্লাস মাইনাস √3 করলে এর মানটা 0 আসতেছে, এটা করতে হবে এরকম। সমাধানের ক্ষেত্রে দ্বিতীয় ম্যাথটাতে যেটা আছে, দ্বিতীয় ম্যাথটাতে বুঝছো, প্রথমে একটা জিনিস কমন নেওয়া যাবে, কমন নেওয়ার পরে তারপরে সেখান থেকে আরো দুইটা মানে উৎপাদক আকারে মান আসবে, তখন তিনটা মান আসে, তিনটা জিনিস গুণ অবস্থায় থাকে, ওখান থেকে x এর মান আসে 3টা। এখানে অবশ্য 3টাই আসছে, এইটা প্রসেসটা বেশি ইজি। 3 নাম্বার এই 9 এর সি তে যেটা আসে, 9 এর সি টা যদি তুমি প্রশ্ন দেখতে চাও, প্রশ্ন দেখিয়ে ফেলো এখনই। প্রশ্নটাতে কি আছে, মানে একটু ট্রিকি প্রশ্নটা, এটা আসলে ইয়াতে আছে, কি বলে তোমার ইউনিভার্সিটি গুলোতে আসে। ওটার মানটা 0 দিলেও 0 হওয়া সম্ভব, a দিলেও 0 হওয়া সম্ভব, b দিলেও 0 হওয়া সম্ভব। তাই ওটার মান হবে তিনটা, 0 a b। আচ্ছা সরি, 0 হবে না, 0 হবে না, সরি, x এর মান মানে a আর b দিলে সম্ভব, 0 কেন বলতেছি, সরি। তাহলে দেখো a আর b দিলে সম্ভব, তাহলে মানে আমরা 9 কমপ্লিট করলাম। দেখো আমরা কি কি কমপ্লিট করলাম আজকে, তাহলে 6 কমপ্লিট আগে থেকেই হয়েছে, 5 কমপ্লিট করছি, 5টাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখন পর্যন্ত। 7টা বলছি নিজেকে করতে, ওটা জাস্ট সহগুণক, সোজা আছে এটা। 8টা বলছি, 8টা হচ্ছে একটা নতুন ক্রাইটেরিয়া, ওখানে কি প্রমাণ করতে হবে এটা দিবে না, মানে মানটা বের করতে হবে, এগুলা খুব একটা আসে না, তাও সব আমাদের করতে হবে। 9টা কি, 9টা হচ্ছে সমাধান, এটা আসলে আসতে পারে। এবার 10 এর দিকে তাকাও, 10 নাম্বার প্রশ্নটা দিকে, 10 নাম্বার প্রশ্নের দিকে তাকায় আমাকে বলো যে এই টাইপের কোনো ম্যাথ কি তোমার চেনা চেনা লাগতেছে, আমরা যেগুলো করছি তার মাঝে, আজকে না গতদিন সহ। দেখো চেনা চেনা লাগার কথা কোনটা, আমরা উদাহরণ 1 এর বি নাম্বারটাতে যেটা ছিল, উদাহরণ 1 এর বি নাম্বার না হলে সি নাম্বার, একটু আমাকে চেক করতে দাও। হ্যাঁ, উদাহরণ 1 এর সি নাম্বার, উদাহরণ 1 এর যে সি নাম্বারে যে ব্যাপারটা আমরা করছিলাম, তো সেইখানে দেখো সেইখানকার সাথে উদাহরণ 10 এর কোনো পার্থক্য নাই, জাস্ট একটা মাইনাসের জায়গায় প্লাস দেয়া আছে, বুঝছো কিরকম? উদাহরণ তোমরা বই উল্টায় দেখে নাও, উদাহরণ 1 এর ইয়া নাম্বারে সি নাম্বারে যে ব্যাপারটা সলভ করতে বলছিল সেটা হচ্ছে d2 ছিল। d2 এর ক্ষেত্রে নিচের যে সারিটা আছে সেখানে ছিল, তোমরা মিলাই নাও, আর বলে দিচ্ছি না, এইটা আমি হুবহু সলভ করে দিছি, তোমরা বিরক্ত হবে যার কারণে করে দিচ্ছি না। তাহলে কি, নিচের যে সারিটা আছে ওখানে কি দেওয়া ছিল, x³ - 1 y³ - 1 z³ - 1। এইবার কি দিছে, এইবার ওই জিনিসটা জাস্ট সারিগুলোকে কলাম, কলামগুলোকে সারি করে দিছে, বুঝছো? করে দেওয়ার পর ওখানে দিছে 1 + x³, তারপরে 1 + y³ আর 1 + z³, যেখানে এখানে ছিল মাইনাস ওখানে জাস্ট প্লাস দিছে। একই স্টেপ, একই নিয়ম। যদি তোমার মনে হয় যে এই জিনিসটা হয়তো বা ভুলে গেছি ভাইয়া, আবার ডেমো 1 দেখিও, ওখানে আমি এই জিনিসটা করে দিছি, জাস্ট মাইনাসের জায়গায় কি হবে, প্লাস হবে। এই জিনিসটা আর করে দেওয়ার দরকার আমি বলে মানে নাই বলেই মনে করি। এখন তাহলে আমরা কি করলাম, 10ও শেষ করলাম, কারণ 10 অলরেডি করে ফেলছি বলা যায়, ওই দিনই বাসার কাজ দিতে হইতো এটা আমাকে। 10 গেল, এবার আমরা কিসে আসবো, 11তে। আচ্ছা 11টাও খুব একটা টাফ কিছু না। 11তে কি বলছে যে কোন একটা ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী হয় তাহলে সেই ম্যাট্রিক্সটার হচ্ছে তোমার একটা অজানা রাশির মান কত। ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি, যেই ম্যাট্রিক্স গুলার নির্ণায়কের মান 0 সেগুলো হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে এখন আমরা করে ফেলি সোজা এটা 11 এগুলা করে দেওয়া, মানে সবগুলা টাইপ আমাকে টাচ করতে হবে, যার কারণে আমাকে সবগুলা ইজি যতই হোক আমাকে করে দেওয়া লাগবে। তাহলে এবার 11 এ নাম্বারটাই করি নাকি, 11 এ। দেখো যদি কেউ জানো, যদি মনে হয় যে এই জিনিসগুলো তো আমি ভাইয়া জানি, আমি স্কিপ করতে যাচ্ছি, স্কিপ করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা এটাকে এখানে দেখো 1 + 3 আর a + 3 5 6, সোজা এগুলা কিছু না, a - 4।
ভুল লিখছি কি না? 5 6 ঠিক আছে। আচ্ছা এইখানে দেখো যে ব্যাপারটা ভুল হয়, এখানে ভুলটা হয় এখানে যে তোমরা প্রশ্নে তো বলা থাকে যে একটা ম্যাট্রিক্স কে মনে করো এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা দিয়ে বলবে যে এটা ব্যতিক্রমী হলে এ এর মান নির্ণয় করো। তখন তোমরা যেটা করো যখন সমাধান করতে আসো তখন ওই ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু 0 লিখে দাও। এইটাই কিন্তু ভুল হবে। কারণ কি জানো, ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে হচ্ছে যে ওর নির্ণায়কের মানটা 0, যার কারণে তখন আবার এইভাবে ম্যাট্রিক্স শেপে লেখা যাবে না। এটা যদি তুমি লেখো তাহলে ভুল হবে। এই সতর্কতাগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। এই জিনিসগুলো সিলি মিস্টেকগুলো যাতে না হয়, অনেক প্র্যাকটিস করে দেখা যায় মাঝে মাঝে ভুল হয়, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তাহলে এটা আমরা বাদ দিলাম, এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম। এই যে আমি নির্ণায়ক ফর্মে লিখলাম, এবার জাস্ট কি করব, এটাকে আমরা চেষ্টা করব যে সিম্পলিফাই করে এর মানটা কত আসে সেটা নির্ণয় করা। সোজা কিছু নেই। তাহলে এখানে দাঁড়াচ্ছে a স্কয়ার মাইনাস a মাইনাস 12 আর এখানে মাইনাস 30 মানে মাইনাস 42। তাহলে এখানে জাস্ট এর মানটা নির্ণয় করবা। এটার মান কত আসে, আসতেছে a মাইনাস 7 a প্লাস 6। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে অতএব a এর মানটা কত, 7 আর মাইনাস 6। ম্যাচ করো, মিলবে। 7 6 হ্যাঁ 1 দাঁড়াচ্ছে, হ্যাঁ ঠিক আছে, সব ঠিকঠাক আছে। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে যে আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স খুব সোজা, দুইটা মাত্র ম্যাথই দেওয়া আছে। এরা বলছে যে এর মানটা নির্ণয় করতে হলে তোমার একটা দ্বিঘাত সমীকরণ আসবে, ওটা সমাধান করবা, শেষ। সমাধান করলেই মানটা আমার চলে আসবে। এই যেমন এখানে আসছিল এটা। এখন এটা গেল। এরপরে যে ব্যাপারটা আমাদের এইটা সবচেয়ে বেশি বার আসে, এরপরে আছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্স দিবে সেটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। আমাদের বইয়ে আলোচ্য বিষয় হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা। এখন তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্সটাতে যাই, বিপরীত ম্যাট্রিক্স নিয়ে একটু কথাবার্তা বলি। আচ্ছা বিপরীত ম্যাট্রিক্স, তাই তো, বিপরীত ম্যাট্রিক্সের নাম্বার হচ্ছে 12। আচ্ছা বিপরীত ম্যাট্রিক্স জিনিসটা কি আমি একটু বলে রাখি। দেখো কোন একটা সংখ্যার একটা গুণাত্মক বিপরীত সংখ্যা থাকে না, কি রকম? দেখো তুমি যদি লেখো 5, তাহলে আমি 1/5 বলে একটা সংখ্যা আছে বলে বিবেচনা করতে পারি। যার কারণে কি হবে, এইটাতে এদের দুইজনের গুণফল হবে 1। সেকেন্ড পেপারে দেখবা এটাকে বলা হয় হচ্ছে তোমার 1 কে বলা হয় গুণনের অভেদক বলা হয়। তো এই জিনিসটাই জাস্ট হবে বিপরীত মানে ম্যাট্রিক্সের রাশিটাতে। এখানে কি হবে, একটা ম্যাট্রিক্স মনে করো থাকলো a, তাহলে ওর যে বিপরীত ম্যাট্রিক্সটা ওটার বৈশিষ্ট্য এমন হবে যে এদের দুইজনকে গুণ করলে এখানে যেমন 1 আসছে, ওখানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে। আইডেন্টিটি ম্যাট্রিক্সটা 1 এর রোলটা ওখানে প্লে করবে। আর এই যে 1/5 অর্থাৎ গুণাত্মক বিপরীত রাশি, এখানে যদি x থাকে, এখানে 1/x, এই 1/x এর রোলটা প্লে করবে কে, আমাদের বিপরীত ম্যাট্রিক্স। অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বলতে বোঝায় যে উভয়ের গুণফল হবে সেই ক্রমে একটা অভেদক মানে অভেদক ম্যাট্রিক্স, না কি বলে, আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে এটাকে। নাম ভুল বললে ঠিক করে দিও, অনেকদিন এই জিনিসগুলো দেখা দেখি নাই, নামগুলো ভুল হতে পারে। আচ্ছা তো ব্যাপারটা হচ্ছে যে তাহলে কি হবে, সেম ক্রমের একটা কি হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। এই হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্সের বলা যায় যে কি বোঝায় মূলত বিপরীত ম্যাট্রিক্সটা সেটা। বিপরীত ম্যাট্রিক্স অনেকটা আমাদের এই গুণাত্মক বিপরীতের মতো আচরণ করে। এখন গেল, এবার আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার পদ্ধতির এগুলো দেখব। দেখো যদি তোমার মানে 2/2 ক্রমের থাকে কোনো ম্যাট্রিক্স, তাহলে এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করাটা সোজা। আচ্ছা বিপরীত ম্যাট্রিক্স আমরা নির্ণয় করি কিভাবে, এই জিনিসটা হয়তো সবাই জানো, তাও একটু বলে দিচ্ছি যদি কেউ ভুলে যাও। ব্যাপারটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সটা হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ বাই ওর মানটা, অর্থাৎ ওর নির্ণায়কের মানটা। বিপরীত ম্যাট্রিক্সের মানটা, বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে যে ওর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বাই হচ্ছে কি ওর নির্ণায়ক যে মানটা, অর্থাৎ নির্ণায়ক ফর্মে যে প্রকাশ করি ওকে আমি, তাহলে যে মানটা আসবে সেটা। এটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের বলা যায় ফর্মুলা, বলা যায় সূত্র, বলা যায় বেশ কয়েকটা পদ্ধতি আছে। আমরা এইভাবেই করব, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স দিয়েই করব। এইটাই সবচেয়ে ইজি আমার কাছে মনে হয়, ওগুলা ঝামেলা করার দরকার হয় না। তাহলে দেখো এইবার যে ব্যাপারটা, এখানে যদি 2/2 ম্যাট্রিক্স থাকে অর্থাৎ এ বি সি ডি এই ফর্মে থাকে, তাহলে এদের ক্ষেত্রে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা খুব সোজা, তুমি জাস্ট মুখে মুখে বলতে পারবে। দেখো তো এদের ক্ষেত্রে নিচে কি আসতেছে, ওর নির্ণায়কের মানটা আসতেছে। আচ্ছা একে নির্ণায়ক আকারে প্রকাশ করলে এই চিহ্নগুলো বাদ দিলাম, মনে করো নির্ণায়ক হয়ে গেল, এই যে নির্ণায়ক হয়ে গেল, এই যে নির্ণায়ক হয়ে গেল, নির্ণায়ক হয়ে গেল। তাহলে এবার দেখো এই যদি নির্ণায়ক হয়ে যায়, তাহলে এর মানটা কি দাঁড়াচ্ছে বলতো, এডি মাইনাস বিসি না?
তার মানে নিচে থাকবে এডি মাইনাস বিসি। গেল। আবার দেখো ব্যাপারটা হচ্ছে যে এখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা নির্ণয় করলে তুমি দেখবা শেপটা আসবে অনেকটা এরকম। এই যে এরা দুইজন পরস্পর সোয়াপ করবে, অর্থাৎ এর জায়গায় ডি যাবে, ডি এর জায়গায় এ হবে, এরা দুইজন নিজেদের জায়গায় থাকবে অথচ সামনে একটা মাইনাস আসবে এরকম। বুঝছো? মানে হচ্ছে যে তোমার যদি এই 2/2 ক্রমের ম্যাট্রিক্স থাকে তাহলে সেটার বিপরীত ম্যাট্রিক্স আমরা সহজে বলতে পারি এভাবে 1/AD-BC, আর এটা হচ্ছে তোমার জাস্ট এ আর ডি পরস্পরের জায়গার সাথে সোয়াপ করবে, আর বিসি নিজেদের জায়গায় থাকবে কিন্তু সামনে একটা মাইনাস আসবে। এই জিনিসটা তোমরা সবাই জানো, শর্টকাট বলো কিংবা এটা বলো, তুমি মনে রাখতে পারো। যদি মনে নাও থাকে কোনো সমস্যা নেই, আমরা এইভাবে যেভাবে সাধারণত আমরা নির্ণয় করি সেভাবে আমরা নির্ণয় করব। এখন দেখো বেশ কিছু তোমার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে, সবগুলা তো আসলে নির্ণয় করে দেওয়ার কোনো মানে হয় না। আমরা একটা পুরোপুরি কিংবা প্রসিজারটা যেহেতু বলছি সেই অনুযায়ী আমরা করার চেষ্টা করব। প্রসিজার এখনো পুরোপুরি বলিনি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সম্বন্ধে আর একটু কথাবার্তা বলতে হবে। দেখো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কিরকম, এই জিনিসটা তো গেল, আমরা জাস্ট শিখলাম যে সহজে কিভাবে মনে রাখা যায় বা সহজে কিভাবে করা যায়। হ্যাঁ, আরেকটা ক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্স সবার থাকে না। কিরকম তুমি চিন্তা করো তো, কাদের ক্ষেত্রে তুমি, আচ্ছা বিপরীত ম্যাট্রিক্সকে আমি কিসের সাথে তুলনা করছিলাম? এইটার সাথে না, এইটার সাথে তুলনা করছিলাম। আচ্ছা তুমি এখন চিন্তা করো, আমাকে চিন্তা করে বলো x এর মান কত হইলে এইটা 1 হবে না? একটু চিন্তা করে বলো x এর মানটা কত হইলে এই ফর্মুলা অনুসারে 1 হবে না? কখন হবে না জানো? x এর মান যখন 0 হবে। x এর মান যদি 0 হয়, এখানে 1/0 তখনই আনডিফাইন্ড হয়ে গেল, এইটা ইকুয়াল টু আর 1 লিখতে আমরা পারলাম না। তার মানে হচ্ছে যে যখনই আমার x এর মানটা 0 হয় তখনই ওর গুণাত্মক বিপরীত বলে ব্যাপারটার অস্তিত্ব থাকে না বা অর্থহীন হয়ে যায়। ঠিক একই রকম কথা ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রযোজ্য। কিরকম? যখনই একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হয়ে যায় তখনই ওর আর বিপরীত ম্যাট্রিক্স অবস্থান মানে বিপরীত ম্যাট্রিক্স থাকে না। কেন থাকে না? কারণ এই যে এখানে এর সাথে আমি তুলনা করে দিয়েছিলাম বিপরীত ম্যাট্রিক্সের মানে প্রথমটা বেসিক সাধারণত এখানে আলোচনা করার কথা না, কিন্তু কেন করতেছি আমি জানি না, করতে মন চাইলে এই জন্য বলে দিচ্ছি। তো দেখো এখানে ব্যাপারটা হচ্ছে আমি কিসের সাথে তুলনা করেছিলাম? গুণাত্মক বিপরীতের সাথে প্রথমেই, তখনই আসলে বলা উচিত ছিল এই ব্যাপারটা। তো তখন আমরা মানে আলোচনা করে দেখছিলাম যে গুণাত্মক বিপরীতের মতো আচরণ করা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সটা, আর দুইজন মিলে আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি করে কিংবা 1 এর রোলটা প্লে করে। কিন্তু আমরা দেখতেছি 0 বসাইলে এটা সম্ভব না, যার কারণে তুমি দেখবা যে যেগুলা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হবে 0 তাদের কোনো বিপরীত ম্যাট্রিক্স থাকবে না। এই যে এটা লঙ্ঘিত হচ্ছে, অর্থহীন হয়ে যাচ্ছে বা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, এই জন্য সম্ভব না। এটা হচ্ছে বেসিক। অবশ্য তুমি জাস্ট এটা মনে রাখলেই হবে যে যেগুলো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 তাদের বিপরীত ম্যাট্রিক্স থাকে না, এটুকু মনে রাখলেই হবে। এই ছিল ব্যাপার। এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তাই তো? দেখো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম, অ্যাডজয়েন্ট অফ এটা হচ্ছে, মনে করো এই ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম যে 1 2 3 4 5 6 7 8 9। এখন এইখান থেকে তোমাকে কি করতে হবে, যে মনে করো এখানে A11 ভুক্তি এটা, A12 ভুক্তি এটা, A13 ভুক্তি এটা, 21 22 23 31 32 33 এরকম যে গেল ভুক্তিগুলা। তো এইগুলা ভুক্তির সহগুণক নির্ণয় করতে হবে, নট অনুরাশি। অনুরাশি না, অনুরাশি আর সহগুণকের মাঝে কিন্তু পার্থক্য আছে। অনুরাশির সামনে যখন আমি করেসপন্ডিং চিহ্নটা বসাই তখন সেটা হয় কি? সহগুণক। তো ব্যাপারটা হচ্ছে ওদের কি করতে হবে? সহগুণকগুলো নিতে হবে। কিরকম? মনে করো আমি A11 লিখলাম, তাহলে কি বোঝাচ্ছে যে A11 এর যে ব্যাপারটা সহগুণকটা, A11 এর চিহ্ন কি? প্লাস। তাহলে প্লাস ইনটু এই যে 5 9 45 45 6 8 48 1 প্লাস 1 এরকম। যদি আমি 2 দিয়ে করি, 2 দিয়ে তখন A12 12 দেখাতে হতো আসলে, মাইনাস দিয়ে তারপর ওর করেসপন্ডিংটা এটা বাদ দিয়ে 4 9 36 36 থেকে 6 7 42, যত হয় মাইনাস 6 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে প্লাস 6 এরকম। ব্যাপারটা হচ্ছে যে ওর করেসপন্ডিং চিহ্নটা বসাইতে হবে, তারপরে যা বাদ পড়বে সেটা বসাইতে হবে। এরকম ভাবে কি করতে হবে? A11 A12 এইভাবে সবগুলো নির্ণয় করা যাবে। 9টা যে ভুক্তি আছে 9টা সহগুণক নির্ণয় করা যাবে। সহগুণকগুলো নির্ণয় করার পরে তোমাকে এখানে বসাইতে হবে। এখানে বসাইলাম, মনে করো এটা আসছে প্লাস 1 6 1 6 3 -2 যাই আসুক না কেন আসলো, বসাইলাম। বসানোর পর সেটা আবার ট্রান্সপোজ ম্যাট্রিক্স করতে হবে, অর্থাৎ এখানে একটা টি চিহ্ন থাকে, এটা কি করতে হবে? ট্রান্সপোজ করতে হবে, অর্থাৎ সারিগুলোকে কলাম বানাইতে হবে, কলামগুলোকে কি বানাইতে হবে? সারি বানাইতে হবে।
তো দেখো আমরা আসলে কি নিয়ে আলোচনা করলাম, যে বিপরীত ম্যাট্রিক্সের নির্ণয়ের পদ্ধতি, সেই জিনিসটা নিয়ে আলোচনা করলাম, যাতে করে আমাদের মানে এখানে তো আসলে বুঝছো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কাজগুলা তোমরা নিজেরাও বুঝতেছো, যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কাজগুলা করে দেওয়ার থেকে প্রসিজার বলে নিজেরা করাটাই সবচেয়ে বেশি ইফেক্টিভ। তাও যেহেতু আমার দায়িত্ব যে তোমাদেরকে বলছি আমি সলভ করে দিব, তাহলে অন্তত একটা সলভ না করে দিলে কেমন হয়? তাই একটা আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব, দ্রুত লেখার চেষ্টা করব, বুঝছো? যেহেতু সবকিছু বলছি কিভাবে আসছে, সহগুণক কি হ্যান ত্যান। সহগুণক হচ্ছে যে জাস্ট ওদের ওই করেসপন্ডিং সারি কলাম বাদ দিয়ে চিহ্নটা বসাই দিতে হয়, চিহ্নটা বসাই দিয়ে, অর্থাৎ এক কথায় বলতে গেলে চিহ্নযুক্ত অনুরাশিটাই হচ্ছে সহগুণক। আচ্ছা, তাহলে এখন আমরা একটা ম্যাথ তুলি, করে দেওয়ার চেষ্টা করি, দেখি আমি কতদূর পর্যন্ত ধৈর্য কুলায়। দেখো আমরা 12 সি তুলছি, 12 সি। তো এই জিনিসটা আমরা সলভ করার চেষ্টা করব। এই ক্ষেত্রে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা গঠন করার সময় আমি হয়তো দুইটা কিংবা তিনটা ভুক্তি কিভাবে আসতেছে সেটা শো করব, তারপরে পরেরগুলো তোমাদের দায়িত্ব আমি তুলে দিব। জাস্ট প্রসিজারটা শো করব আর কি। আমরা প্রসিজারটা তো অলরেডি বলছি, ব্রিফ দিয়েও দিছি। যা শোনো, বারবার বলতেছি, যদি কারো মনে হয় যে এই জিনিসটা আমি জানি, দরকার নেই, স্কিপ করবা, অযথা দেখার দরকার নেই, বুঝছো? আচ্ছা দেখো, তাহলে এখন এই জিনিসটা যে আমরা সলভ করব, বিপরীত ম্যাট্রিক্সের সূত্র কি ছিল? যে A ইনভার্স ইজ ইকুয়াল টু হচ্ছে adjoint matrix of A বাই হলো ওর নির্ণায়কের মানটা। তাহলে আগে আমরা প্রথমে নির্ণায়কের মানটা চেক করি। কেন চেক করব জানো? নির্ণায়কের মানটা চেক করলে আমি বুঝতে পারবো যে আসলে এর মানে বিপরীত ম্যাট্রিক্স আছে কিনা। যদি 0 হয় তাহলে বিপরীত ম্যাট্রিক্স নাই, যদি না হয় 0 তাহলে আছে। তাহলে এখন দেখো এইটা তুমি কি করবা, এখন তুমি নির্ণায়কের মান নির্ণয় করবা। নির্ণায়কের মান কিভাবে নির্ণয় করে? এটার জাস্ট এটাকে নির্ণায়ক শেপে লিখতে হবে, তারপর বিস্তার করতে হবে। খুব সোজা জিনিস, বিস্তার করাটা সবাই জানি আমরা। যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করে দিব। বিস্তার করলে এর নির্ণায়কের মানটা আসে কত জানো? মড অফ এর মানটা আসে -10। সোজা জিনিস চলে আসলো। তাহলে আমরা এই কাজটুকু করে ফেললাম। এবার আমরা এটা ফর্ম করব। তাহলে এটা ফর্ম করি। এবার দেখো ফর্ম করতে হয় যেটা, হ্যাঁ দেখো ফর্ম করার ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এখানে A11 ভুক্তিটার জন্য, তাহলে দেখো A11 এর জন্য সহগুণক আমরা লিখবো, তাই তো? সহগুণক যদি লিখতে হয় তাহলে একে করলাম, একে বাদ দিলাম, একে বাদ, তাহলে থাকে কত? 0 3 5 -4। এখন দেখো সহগুণক যখন চিহ্নটা দিবা তখন তুমি আবার ম্যাট্রিক্স আকারে শেপে লিখতে পারবে না, কারণ এটা ম্যাট্রিক্স না। এর মান নির্ণয় করতেছো, যতদিন তুমি মান নির্ণয় করবা বুঝতে হবে এটা কোনো ম্যাট্রিক্স না। ম্যাট্রিক্সের মান থাকে না, নির্ণায়কের মান থাকে। তাহলে এটাকে ম্যাট্রিক্স শেপে লিখে ভুল করা যাবে না। এই সিরিজের মিস্টেকগুলো প্রচুর হয়। এখন এই চিহ্নর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে চিহ্নটা আসলে তুমি এখান থেকে আগে দেখিয়ে বলে দিতে পারবা, প্লাস মাইনাস এইভাবে করে দিতে পারবা। আবার তোমরা এইভাবে মনে রাখতে পারো যে এই যে এদের দুইজনের যোগফল যদি জোড় হয় তাহলে চিহ্ন পজিটিভ, যদি বিজোড় হয় তাহলে চিহ্ন নেগেটিভ। 1 1 2 জোড় পজিটিভ। তাহলে দেখো কি হচ্ছে -15। তারপরে A12 এর ক্ষেত্রে মাইনাস চিহ্ন, A12 এটা, তাহলে এটা বাদ দিলাম, 1 4, আর এটা হচ্ছে 2 3। 2টা হয়তো একটু বোঝা যাচ্ছে না। তাহলে কত আসবে এটা? -4 আর এখানে 6 -10 +10 হয়ে যাবে। তারপরে একইভাবে দেখো, একইভাবে সবগুলা মান নির্ণয় করতে হবে, বুঝছো? একের পরে সবগুলা মান নির্ণয় করতে হবে। এটা অনেক টার্জম একটা প্রসেস, দরকার নেই কোনো। আমি এখন জাস্ট কি করব, দেখাই দিলাম কিভাবে নির্ণয় করতে হয়। প্রসিজার দেখানো আমার দায়িত্ব ছিল, দায়িত্ব শেষ। এখন আমরা কি করব, এখন আমি সবগুলা 1 1 1 2 যতগুলো আছে, যতগুলো সহগুণক আছে সবগুলো লিখে ফেলবো। লিখে ফেলার পর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা ফর্ম করে দেখাবো। তো এখন আমি একটু লিখে ফেলি। তাহলে দেখো একই পদ্ধতিতে আমরা সবগুলা মনে করো যে সহগুণকগুলা বের করে ফেলছি। বের করে ফেলার পর এখন আমরা নির্ণয় করব ইনভার্স ম্যাট্রিক্সটা। তাহলে এখানে লিখবো বাই এটা, তাহলে এটার মান আমরা জানি -10, তাহলে এখানে -1/10 লিখে দিলাম। এখন এইটা ফর্ম করব। এটা কি হবে বলছিলাম যে এদের সবগুলো যখন মানগুলো বসাবো তারপরে ট্রান্সপোজ করতে হবে। তাহলে এদের সবগুলো যদি আমি বসাই 15 তারপরে হচ্ছে কত 11 12, তারপরে 10 -10 10 -10, তারপরে -10, তারপরে হচ্ছে 5 -7 -4। এই ক্ষেত্রে লেখা না বোঝা গেলেও হবে, জাস্ট সিম্পলি ওইগুলো আমি এখানে আনে বসাই দিলাম। এই ক্ষেত্রে আবার আরেকটা ব্যাপার, সব ক্ষেত্রে তোমরা খালি জাস্ট এই নির্ণায়ক ম্যাট্রিক্স ভুল করো। এই ক্ষেত্রে আবার ম্যাট্রিক্স চিহ্ন দিতে হবে, কারণ তুমি বিপরীত ম্যাট্রিক্সটা এখন নির্ণয় করতেছো, বুঝছো? এখন এইখানে সবচেয়ে বেশি ভুলটা হয় এই ট্রান্সপোজ করতে ভুলে যায়, যার কারণে ভুলটা হয়।
এখানে ট্রান্সপোজ করতে ভুল করা যাবে না, এখানে ট্রান্সপোজ করতে হবে, অর্থাৎ এটাকে আমরা সারিটা কলাম করতে হবে, কলামটা সারি করতে হবে। দেখো তাহলে -1/10, এখন এই জিনিসটা তাহলে কি দাঁড়াবে, জাস্ট এইটাই পাশে নিচে বসে যাবে, তাহলে -15 একটু নিচে হয়ে গেল, -15 10 5, আবার এটা হবে তাহলে 11 -10 আর -7 12 -10 আর -4। দেখো আমরা করে ফেলছি, ট্রান্সপোজটা করে ফেলছি। এখন দেখো সারিকে কলাম করা, কলামকে সারি করা তো সোজা, জাস্ট এইগুলা এই বরাবর ছিল, এই আমি খাড়া বরাবর বসাই দিলাম, তারপরে এই যে এইগুলা এই বরাবর ছিল এই বরাবর বসাই দিলাম, 12 -10 -4 ছিল, এটা এই বরাবর বসাই দিলাম, শেষ। সারিগুলোকে কলাম, কলামগুলোকে সারি করে ফেললাম, এই আমাদের বিপরীত ম্যাট্রিক্স শেষ হয়ে গেল। এবার আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ক্রেমারের রুল দিয়ে ওই সমীকরণগুলো সমাধান। এইটা একটু মজার ব্যাপার, এই জিনিসটাও কিভাবে কি হচ্ছে না হচ্ছে এই জিনিসটা আমরা শো করব। তো এটা দেখো, তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্স শেষ করছি, আগেও ব্রিফ দিছি প্রসিজারটা কি ছিল, এখন দেখে নাও ভুল কোথায় হয়। ভুলটা এখানে হয়, ম্যাট্রিক্স চিহ্ন দেওয়া যাবে না, কোথায় ম্যাট্রিক্স চিহ্ন কোথায় দিতে হবে এই জিনিসগুলো একটু খেয়াল করো, যাতে পরীক্ষায় এই ভুলগুলো না হয়। জিনিস কিন্তু সোজা, এবং এই জিনিসটাও ক্যালকুলেটরে বের করা যায়, এগুলো নিয়ে ভুল হলে চেক করে নিতে পারবা। মনে করো তোমার কি হচ্ছে, মনে করো তুমি এখানে 11 লিখছো, কিন্তু যখন তুমি ক্যালকুলেটরে করছো তখন এখানে আসছে মানটা মনে করো যে -11 আসছে, তখন তুমি দেখবা যে তোমার চিহ্নে ভুল হয়েছিল কিনা। ক্যালকুলেটরে কিন্তু এইভাবে মানগুলো দেয় না, ক্যালকুলেটরে এই জিনিসটা সবার সাথে গুণ করা থাকে, ওইভাবে অনুযায়ী হিসাব করতে হবে। এখানে মনে করো -10 আছে, তো -1/10 আছে, এটা সবার সাথে গুণ করা থাকে, ক্যালকুলেটরে ওইভাবে করে দেওয়া থাকে, তারপর সেখান থেকে আমরা বের করতে হয়। আচ্ছা, তাহলে এবার আমরা ক্রেমারের রুল দিয়ে ওই সমাধানটা চলে যাব, তারপরে আমরা কিসে যাব, ম্যাট্রিক্সে যাব। দেখো ক্রেমারের নিয়মটা বোঝানোর জন্য আমরা উদাহরণ 7 এর একটা ম্যাথ নিছি। এটা আসলে মানে তেমন মানে করে দেওয়ার মতো তেমন কিছু নেই, আমরা জাস্ট প্রসিজারটা নিয়ে আলোচনা করব কি হচ্ছে না হচ্ছে। দেখো এইখানে যে ব্যাপারটা, এখানে আমি তিনটা সমীকরণ লিখে ফেলছি। তো তিনটা সমীকরণ লেখার পরে এখানে হচ্ছে এই তিনটা সমীকরণ, দেখো এগুলো আছে একঘাতের সমীকরণ, তিন চলকের। তো তিন চলকের একঘাতের সমীকরণ আছে, সমীকরণ নিয়ে একটু যদি কথাবার্তা বলি, যখনই একঘাতের সমীকরণ হবে যত চলকের হবে ততগুলা সমীকরণ লাগবে। কিরকম, তুমি যদি একঘাতের এক চলকের একটা সমীকরণ মানে রাখো, তাহলে আমি মান বলে দিতে পারবো। কিরকম, মনে করো আমি রাখলাম 5x মাইনাস, মনে করো 5x -2 0। এটা এক চলকের একঘাতের একটা সমীকরণ। তোমার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে যখনই এক চলকের একঘাতের সমীকরণ হবে, যতগুলা চলক থাকবে ততগুলা সমীকরণ লাগবে। তাহলে কত চলক আছে এখানে, একটা চলক বা একটা অজানা রাশি, সমীকরণ লাগবে কয়টা, একটা। দেখো এই সমীকরণ থেকে তুমি x এর মানটা পেয়ে যাচ্ছ 2/5। আবার এখানে যদি দুইটা সমীকরণ মানে দুইটা চলক থাকতো, কি রকম, মনে করো এই যে সমীকরণ হচ্ছে 2x + 3y, মনে করো = 7। 2x + 3y = আমি লিখলাম 7। এইটা দেখো তো এখানে কয়টা আছে, এখানে আছে x ও একটা চলক, y ও একটা চলক, চলকের সংখ্যা হয়ে গেছে 2। যখন চলকের সংখ্যা হয়ে যাবে 2, তোমার সমাধানের জন্য দুইটা সমীকরণ লাগবে, অর্থাৎ এই একটা সমীকরণ থেকে তুমি x আর y এর উভয়ের মান বলে দিতে পারবে না। কি রকম, এখানে মনে করো এখানে 5 দিলাম, না 5 না, বুঝে নাও আর কি ব্যাপারটা, অত মান একদম অ্যাকুরেট ভাবে হিসাব করে দেওয়া সম্ভব না। বুঝে নাও কথাটা, যে যখন তুমি দুই চলকের কাজ করবা তখন কয়টা লাগবে, অন্তত দুইটা সমীকরণ লাগবে, দুইটা চলকেরই যদি মান বের করতে চাও। মনে করো আরেকটা সমীকরণ দিছি x + y = 11, কিংবা সরি = 1 3, যেটাই দেই, মনে করো সমাধান বাস্তব সমাধান থাকলে থাকলো, না থাকলে আমি বলতেছি আর কি কথা জাস্ট। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বলছি, বলার চেষ্টা করছি যে এদের ক্ষেত্রে যখনই দুইটা চলক থাকবে তখনই ওদের সমীকরণ লাগবে কয়টা, দুইটা। যদি তিনটা চলক থাকে, এখানে চলক কয়টা দেখো x y z, তিনটা চলক, তাহলে সমীকরণ লাগবে কয়টা, তিনটা। এই জন্যই সমীকরণ দেওয়া থাকে তিনটা। এই ছিল ব্যাপার, বুঝাইতে পারছি? আমার বোঝানোর মানে বলার উদ্দেশ্য হচ্ছে এটা আসলে এটার সাথে রিলেটেড না, তাও আমি জাস্ট এটা ধারণাটা দিলাম। এক ঘাতে যখনই থাকবে, এক ঘাতে জিনিসপত্র থাকলে যত চলক ততগুলা সমীকরণ লাগবে সমাধানের জন্য। এই বেসিকটা মাথায় রাখতে হবে, এটা মাধ্যমিক পর্যায়ের বেসিক। দেখো তাহলে এই যে এই তিনটা চলকের জন্য সমাধানের জন্য আমার ব্যাপারগুলো দিছে, x y আর z এর মান আমাকে জানতে হবে। তাহলে সমীকরণ কয়টা লাগবে, তিনটাই দেওয়া আছে। এখন এই ধরনের মানে সমীকরণগুলো সমাধানের জন্য ক্রেমারের একটা পদ্ধতি আছে, যেটা দিয়ে তুমি কি করতে পারবা, নির্ণায়কের সাহায্যে বের করতে পারবা। ম্যাট্রিক্সের সাহায্যে নির্ণয় করা যায়, তবে দরকার নেই, আমরা নির্ণায়কের সাহায্যে নির্ণয় করবো, সোজা হবে। এই জিনিসটাকে একটা সুন্দর ফর্মে লেখা যায়। কোন ফর্মে জানো,
এই জিনিসটাকে ফর্মে লেখা যায় এইভাবে যে তুমি চিন্তা করো এইগুলাকে আমি আলাদা আলাদা করে নিলাম, তাহলে 2 জাস্ট আমি সবগুলাকে রাখবো, কোনো এক্স ওয়াই জেড কে রাখবো না, তাহলে দেখবা সুন্দর করে ক্লাসিফাইড হয়ে যাবে জিনিসটা। তাহলে 2 3 থাকলো, 5 থাকলো, আর এখানে 1 থাকলো, 2 থাকলো, 4 থাকলো, -2 থাকলো, 2 থাকলো, 3 থাকলো। এই যে ব্যাপারটা গেল, এই জিনিসটা হচ্ছে তোমার কি ডিটারমিনেন্ট। এটা একটা ফর্মে নিয়ে নিলাম, এটা একটা ডিটারমিনেন্ট বা ডি দ্বারা একটা নির্দেশ করব। এখন তোমরা বলতে পারো ভাইয়া তাহলে এই যে ডান পাশে যে মানগুলো আছে তাহলে এগুলোর কাজ কি কিংবা এগুলা করবেটা কি? এটা থাকলো, এটা এখন কাজ কি আমি বলতেছি। যখনই তুমি কি করবা, যার মান নির্ণয় করতে যাবা তাহলে কি করতে হবে জানো, ওর মানগুলা মনে করো এক্স এর মান নির্ণয় করবা। এক্স এর মান কোন কলামে আছে বলো তো? এই কলামে আছে। এই যে এক্স এর সহগের মানগুলা, এক্স এর সহগের মানগুলো আছে এই কলামে। তাহলে যখনই তুমি যেই চলকে নির্ণয় করতে যাবা, এক্স এর মান যদি নির্ণয় করতে যাও, তাহলে এক্স এর মানে যে সহগগুলো আছে এই কলামটা, এই কলামটাকে রিপ্লেস করতে হবে কাকে দিয়ে? এ কে দিয়ে। অর্থাৎ যখন তুমি লিখবা dx = তখন হয়ে যাবে জাস্ট সব ঠিকঠাক থাকবে, এই এক্স এর কলামে এ চলে আসবে 10 1 4, বাকি সব সেম। বুঝছো? আবার মনে করো তুমি y নির্ণয় করতে যাবা, তাহলে কি হবে? সব ঠিকঠাক থাকবে, y এর যে কলাম, y এর সহগের কলাম কোনটা? এইটা 2 নাম্বারটা, তাহলে এই কলামে কে চলে আসবে? 10 1 4 এরা সুন্দর করে চলে আসবে। আবার যদি তুমি z নির্ণয় করতে যাও তাহলে এই কলামে এ চলে আসবে। তাহলে দেখো তো কতগুলো আমার নির্ণায়ক হলো। নির্ণায়ক আকারে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করছি আর কি, নির্ণায়ক আকারে প্রকাশ করতে হয় এখানে একটু দেখে নিই। হ্যাঁ, নির্ণায়ক আকারে প্রকাশ করতে হয়, সরি এখানে যেহেতু মান নির্ণয় করবো অবশ্যই নির্ণায়ক আকারে প্রকাশ করতে হবে। এখানে নির্ণায়ক আকারে প্রকাশ করলাম। এখন দেখো ব্যাপারটা হচ্ছে নির্ণায়ক আকারে প্রকাশ করার পর কতগুলো নির্ণায়ক হলো দেখো তো? 4টা নির্ণায়ক হলো না? একটা হচ্ছে মেইনটা, বেসিকটা, একটা হচ্ছে dx এর জন্য, আর একটা হচ্ছে dy এর জন্য, আর একটা হচ্ছে dz এর জন্য। এখন যেটা করতে হবে, তোমাদের কি মান ধরে ধরে করা যাওয়া যাবে? এখন না, লম্বা আছে রে, করে না দিই, আমি প্রসিজারটা বলে দিচ্ছি। দেখো ব্যাপারটা হচ্ছে যে তাহলে দেখো আমরা 4টা নির্ণায়ক পেলাম, একটা হচ্ছে এই বেসিক ফর্মটা, আর একটা হচ্ছে x এর জন্য, y এর জন্য, আর z এর জন্য। এখন আমি কি বলছিলাম যে যখন যার চলকের মান নির্ণয় করার চেষ্টা করবা তখন রিপ্লেস করতে হবে, ওই জিনিসটাই এখন হবে। দেখো x এর মান হবে তুমি এই dx/d, y এর মান হবে dy/d, z এর মান হবে dz/d। d কোনটা? d হচ্ছে মেইন ফর্মটা, অর্থাৎ এইটা, এর মান নির্ণয় করবা। এটা তো একটা নির্ণায়ক, এর মান তো নির্ণয় করা যাবে। গেল, এই প্রত্যেকটারই মান নির্ণয় করা যাবে, তখন এখানে জাস্ট বসাই দিলে আমার কি বের হয়ে যাবে? আমার x y আর z এর মান বের হয়ে যাবে। এখন এই জিনিসটাকে একটু অন্যরকম ভাবে লেখা হয়, এটা তো বুঝছি আমরা, এটা বুঝছি একই জিনিস, এখন একটু অন্যরকম করে জাস্ট দিবে মডিফাই করে, ওই জিনিসটা আমরা শিখবো। তাহলে এটা আমরা শিখে ফেলছি যে আসলে কাজটা কি হচ্ছে। x y z নিয়ে আমাদের প্রথমে একটা বেসিক ফর্ম তৈরি করতে হচ্ছে, ফর্মটা তৈরি করার পর সহগগুলো নিয়ে ফর্মটা তৈরি করার পর কি করতে হচ্ছে, x এর যখন তাহলে dx যদি লিখি তাহলে ওটা রিপ্লেস করতে হচ্ছে, y লিখলে y এর কলামটা রিপ্লেস করতে হচ্ছে, z লিখলে z এর কলামটা রিপ্লেস করতে হচ্ছে, তারপরে এটা করতে হচ্ছে। এখন এইটাকে একটু অন্য ফর্মে তোমাকে সাজায় দিবে বা শো করবে, তো ওটা দেখাই। ওটা কি রকম দেখো, ওটা হচ্ছে এই ম্যাথটা, হুবহু ম্যাথটাই দিবে, একটু খালি জাস্ট চেহারাটা ভিন্ন। সেটা হচ্ছে এই যে তোমার কলামটা সেম থাকবে, অর্থাৎ 2 3 5 থাকবে, তারপরে এইটা দেখ 1 2 4ই থাকবে, 4 থাকলো, এটা হচ্ছে -2 2 3 থাকবে, থাকার পরে এইভাবে দিবে x y z, এখানে থাকবে 10 1 4। তাহলে দেখো তোমাকে প্রশ্নটা এইভাবেও দিতে পারে যে এখান থেকে x y z এর মান নির্ণয় করো ক্রেমারের নিয়মে, নির্ণায়কের সাহায্যে, আবার এইভাবেও দিতে পারে, এই যে এইভাবে দেখবা অনুশীলনী ম্যাথে এইভাবে দেওয়া আছে। তাহলে এইভাবে যদি দেয়া থাকে তাহলে হুবহু সেম মিনিং, অর্থাৎ এখানে জাস্ট এই জিনিসটাই এভাবে শো করছে। কি শো করছে দেখো, x এর চলকগুলা, x এর মানে সহগগুলা এখানে বসাইছে, y এর গুলো এখানে বসাইছে, z এর গুলো এখানে বসাইছে, আর ধ্রুবক যে রাশিগুলো ছিল ডান পাশে সমীকরণের ডান পাশে ওগুলা এখানে বসাইছে। এইখানে একটা ভুল হয়, এই একটু রেয়ার ভুল, তবে এই ভুল করা যাবে না। সেটা হচ্ছে অনেকে দেখে যে x তো এই বরাবর, তাহলে x এর এইটা রিপ্লেস করতে হবে, ভুলেও না, এই কাজ ভুলেও করবা না। x এর চলক মানে হচ্ছে x এর কলাম মানে হচ্ছে x এর কলাম এইটা, y এর কলাম হচ্ছে এইটা, z এর কলাম হচ্ছে এইটা। রিপ্লেস করার সময় কি করতে হবে? রিপ্লেস করার সময় অবশ্যই এদেরকে এভাবে এভাবে রিপ্লেস করতে হবে। যদি dx ফর্ম করো তাহলে এই যে প্রথম কলামটা এই যে 10 1 4 দ্বারা রিপ্লেস করতে হবে, দ্বিতীয় কলামটা
10 1 4 দ্বারা রিপ্লেস করতে হবে তৃতীয় কলামটা, তারপরে সেম নিয়ম, বুঝছো? সেম নিয়মে তখন তুমি x এর মান নির্ণয় করতে গেলে dx বাই d, y এর মান নির্ণয় করতে গেলে dy বাই d, z এর মান নির্ণয় করতে গেলে dz বাই d। সোজা সিস্টেম, খুব একটা টাফ কিছু না, বেসিক সমস্যা ধরে ধরে আগাইছি আমরা যে কি হচ্ছে না হচ্ছে এই কাজগুলো। আশা করি এই জিনিসটা নিয়ে ঝামেলা থাকবে না, এই ভুল করিও না। হ্যাঁ, তো এই গেল আমাদের, দেখো তাহলে আমাদের নির্ণায়ক নিয়ে আলোচনা বলা যায়, মানে এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা শেষ হয়ে গেল। ওহো, একটা জিনিস মনে পড়ছে, উদাহরণে 2 নাম্বার করে দেয়নি, উদাহরণে 2 নাম্বার এখন করে দিব। তাহলে দেখো উদাহরণ 2 বাদে সবকিছু কমপ্লিট হয়েছে আমাদের। উদাহরণ 1 হয়েছে, চ্যাপ্টারে 1 হয়েছে, 2 হয়েছে, 3 হয়েছে, 4 হয়েছে, 5 পর্যন্ত 5 এর একটু হয়েছিল, 5 এর আজকে 5 শেষ করছি। তারপরে 6 আগে হয়েছিল, 7 একটু নিজে দেখে নিলেই পারবা, 8 করছি, 8 এর ভ্যারাইটি খুব সোজা, ওগুলা জাস্ট পরিচয় করাই দিছি জিনিসগুলো কি হচ্ছে। 9 করছি, 10টা বলছিলাম বাসার কাজ, উদাহরণ 1 এর সি এর নাম্বারের মতো। তারপরে 11 কি ছিল, 11টা ছিল বোধহয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স না, হ্যাঁ 11 ছিল ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটা 12 ছিল আমাদের বিপরীত ম্যাট্রিক্স, 13 ছিল এই ক্রেমারের নিয়মে এই জিনিসগুলো সলভ করা। এই জিনিসগুলো সলভ করা খুব একটা টাফ কিছু না, পারবা ইনশাআল্লাহ, সব বলে দেওয়া হয়েছে। তাহলে দেখো আমাদের পড়াটা এখন গুছাই গেল। শোনো, গুছায় পড়াশোনাটা করাটা সবচেয়ে বেশি জরুরি, এটাই হচ্ছে ব্যাপার। অগোছালো পড়াশোনার থেকে গুছায় পড়াশোনা অল্প করো, তাতেই হবে না। তাহলে দেখো এখন আমরা উদাহরণ 2 সলভ করব, আর হচ্ছে উদাহরণ 2 এর পরে যাব ম্যাট্রিক্সে। তাহলে দেখো আমরা উদাহরণ 2 তুলে ফেলছি। এখন উদাহরণ 2 এর ক্ষেত্রে আসলে ম্যাথটা অনেক লেন্দি হবে, এবং এই ম্যাথটা সবচেয়ে ক্রিয়েটিভ ম্যাথ বলে মনে হয় এই পুরো চ্যাপ্টারের মধ্যে, বেশ পছন্দের একটা ম্যাথ, কিন্তু একটু লেন্দি। তাহলে এখন আমরা কাজ করব যে বারবার হয় মিশাইতে হবে, হয় আমি এখানে মিশাই করে দেখাবো স্টেপগুলো বলে বলে, না হয় নিচে বারবার মিশাই করতে হবে। একটু ধৈর্য ধরে দেখি। হ্যাঁ, তাহলে দেখো প্রথমে যে টেকনিকটা, ব্যাপারটা হচ্ছে যে b প্লাস সি হোল স্কয়ার আছে, এখানে c প্লাস a হোল স্কয়ার আছে, এখানে a প্লাস b হোল স্কয়ার আছে, আর এখানে তো করেসপন্ডিং এটা যদি b c নিয়ে গঠিত, তাহলে b স্কয়ার c স্কয়ার, এখানে c a নিয়ে গঠিত, a স্কয়ার c স্কয়ার, এখানে a b নিয়ে গঠিত, a স্কয়ার b স্কয়ার, এই জিনিসগুলো আছে। এখন নির্ণায়কের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে আমাদের সলভ করার ক্ষেত্রে আমরা কমন নিতে পারলে খুব সুবিধা হয়। কেন কমন নিতে পারলে সুবিধা হয়? যে কমন নিতে পারলে 1 আসে কিংবা 0 আনার একটা পসিবিলিটি তৈরি হয়। মেইন উদ্দেশ্য তো আমাদের 0 আনা, সেক্ষেত্রে কমন নিতে পারলে সবচেয়ে ভালো হয়। তো এখানে দেখো কমন নেওয়ার কাজ করতে গেলে একই জিনিস সব জায়গায় আসতে হবে বা এই ধরনের কিছু হইতে হবে। তুমি খেয়াল করো তো, এখানে b প্লাস c আছে, এখানে আছে a, এখানে আছে a, এখানে আছে a স্কয়ার c প্লাস a। তো এই ক্ষেত্রে আমি যদি একটা কাজ করি, b প্লাস c স্কয়ার, b প্লাস c হোল স্কয়ার যে আছে, এইখান থেকে আরেকটা জিনিস, এর ভিন্ন জিনিসটা a স্কয়ার যদি এনগেজ করি বা এর সাথে কি বলবো সম্পর্কিত করি, তাহলে কি হবে? b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার মনে করলাম, তাহলে কি হবে জানো? a প্লাস b প্লাস c ইনটু b প্লাস a মাইনাস c, b প্লাস c মাইনাস a। অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করতেছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি শেপে সাজাই আমি অনেকগুলা, তাহলে কি হবে? a প্লাস b প্লাস c জিনিসটা কমন আসবে, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c এই জিনিসটা আসবে। এই যে এই জিনিসটা আসার পরে এইটা আমরা কমন নিতে পারবো। তো দেখি আমরা যে সূত্রটা কি করা যায়। দেখো এই কলাম থেকে আমি কি করব, এই কলাম বাদ দিচ্ছি। কেন বাদ দিচ্ছি? আমাকে b প্লাস c যে এখানে আছে, b প্লাস c হোল স্কয়ার আছে, এখানে মাইনাস a স্কয়ার করলে a প্লাস b প্লাস c শেপটা আসবে, এটা এনগেজ করা যাবে। তাহলে দেখি এটা মাইনাস করলাম, a স্কয়ার মাইনাস করলাম, এখান থেকে b স্কয়ার মাইনাস করলাম, এখান থেকে a প্লাস b মাইনাস করলাম, হয়ে গেল। প্রথম কলাম থেকে আমি তৃতীয় কলামটা মাইনাস করলাম। এখন দেখো দ্বিতীয় কলামটা, এরও তো কি দরকার? এনগেজ করা দরকার, কমন যাতে যায়। তাহলে এও কি করবে? এও এখান থেকে এটা মাইনাস করবে, এটা করলাম, এখান থেকে এটা করলাম, এখান থেকে a প্লাস b হোল স্কয়ারটা করে ফেললাম। তাহলে দেখো এবার যে ব্যাপারটা, এখন এক্ষেত্রে আমরা করে ফেললাম। এখন আমাদের উদ্দেশ্যটা কি ছিল? যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলানো, তাহলে যাতে শেপটা এক আসে। তাহলে এখানে দেখো এখানে কি থাকবে? এখানে 0 থাকবে, b স্কয়ার প্লাস c স্কয়ার, এখানে 0 থাকবে, এখানে কি থাকবে? এখানেও 0 থাকবে, 0 চলে আসছে, দুইটা 0 চলে আসছে। এখন দেখি বাকি কাজগুলো কি হয়। তাহলে এখানে কি আসবে? এখানে b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে কি a প্লাস b প্লাস c মাইনাস b প্লাস ইনটু b প্লাস c মাইনাস a। এখানে দেখো এখানে কি থাকবে? a প্লাস b প্লাস c ইনটু c মাইনাস a মাইনাস b। লিখে ফেলি, গেল। এখানে কি থাকবে? a প্লাস b প্লাস c ইনটু c প্লাস a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলতেছি জাস্ট। আচ্ছা, উপরেরটা আগে লিখি। এখানে কি ছিল? c প্লাস a মাইনাস b না,
তাহলে দেখো আবার এখানে কি থাকবে, তাহলে আবার a প্লাস বি প্লাস সি ইন্টু সি মাইনাস এ মাইনাস বি। আচ্ছা এই দুটো জিনিস কি সেম হয়ে গেছে? একটু থামো চেক করি। হ্যাঁ ঠিক আছে, ঠিকই আছে। দেখো এখন তাহলে ব্যাপারটা যেটা হলো যে এখান থেকে আমরা কি পাইলাম, আমরা a প্লাস বি প্লাস সি পাইলাম। এখন উদ্দেশ্য ছিল কমন নেওয়া। উদ্দেশ্য দেখো, উদ্দেশ্য সফল করতে যাই আমাদের লাভ হয়েছে দুইটা জিরো চলে আসছে আর কমন চলে যাচ্ছে। তাহলে কমন চলে যাচ্ছে, তাহলে কমন নিয়ে নিই। তাহলে কি দাঁড়াচ্ছে a প্লাস বি প্লাস সি, এইখান থেকে একটা a প্লাস বি প্লাস সি, আবার এই কলাম থেকে আরেকটা a প্লাস বি প্লাস সি, তাহলে দুইটা a প্লাস বি প্লাস সি চলে আসলো। এই এই অঙ্ক কিন্তু অনেক লেন্দি, একটু ধৈর্য ধরে দেখতে হবে। তাহলে এটা কি বি প্লাস সি মাইনাস এ, এটা জিরো, সি মাইনাস এ মাইনাস বি, আর এটা হচ্ছে এটাও সি মাইনাস এ মাইনাস বি, এটা হচ্ছে সি প্লাস এ মাইনাস বি, আর এটা জিরো। এগুলো সব ঠিকঠাক, এ স্কোয়ার বি স্কোয়ার আর হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো এখন যে ব্যাপারটা, এখন এই জিনিসটা চলে গেল, আমাদের কাজ হয়ে গেছে। এখন দেখো এখানকার ক্লু কি, এখানকার ক্লু হচ্ছে তুমি চিন্তা করো তো এখানে সবচেয়ে বড় রাশি কোনটা, a প্লাস বি হোল স্কয়ারটা। এই a প্লাস বি হোল স্কয়ারটাকে বিস্তৃত করলে মানে সূত্রে ফেলাইলে কি আসে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার যে আসে, উপরে তো a স্কয়ার b স্কয়ার আছে। আমি যদি এক কাজ করি, এই পুরা কলাম থেকে, এই পুরা রো থেকে বা এই সারি থেকে এদের দুইজনের যোগফল বিয়োগ করি, তাহলে এই জিনিসটা শর্ট হয়ে যাচ্ছে। আবারও বলি, ব্যাপারটা হচ্ছে এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আছে, উপরে a স্কয়ার b স্কয়ার আছে। যদি এই রাশি এই সারিটা থেকে আমি এদের দুজনের যোগফল মাইনাস করি, তাহলে একটু এই জিনিসটা শর্ট হয়ে যাবে। তো ওই জিনিসটাই আমরা করব এখন। এই রাশিটা থেকে, এই r3 থেকে r3 ড্যাশ ইজ ইকুয়াল টু r3, এই যে এই কাজটা আমরা এখন করব। তো এই কাজটা যদি আমরা করে ফেলি, এখানে মনে করো করে ফেলতেছি, তাহলে এখানে কি থাকবে দেখো, এখানে মাইনাসে তো মাইনাসে মাইনাসে চলে গেল, সি সি চলে গেল, মাইনাস 2b। এখানে তাহলে কি থাকবে, মাইনাস 2a, তাই না? সি চলে গেল, হ্যাঁ মাইনাস 2a। এখানে কি থাকবে, 2ab। বুঝছো তো কাজটা, যা করছি লিখেও দিছি কাজটা। এখন দেখো, এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে কি চলে আসছে, 2ab চলে আসছে, এখানে মাইনাস 2a আসছে, আর এখানে মাইনাস 2b আসছে। আচ্ছা এক কাজ যদি আমরা করতে পারি, যে এইখানে যদি আমরা কি করতে পারি, 2ab আনতে পারি, আর এখানে যদি 2ab আনতে পারি, এই দুইটা জিনিস যোগ করে তখন একটা সমাধান বা একটা কাজ করা যাবে। তাহলে এখন আমরা সেই কাজটা করার চেষ্টা করব। অর্থাৎ কি, এই যে এই সারিটা মানে হচ্ছে একে 2ab বানাবো মাইনাস 2ab, আর একেও কি বানাবো মাইনাস 2ab বানাবো। বানানোর পর এগুলো যোগ করব, দেখি কি হয়। কেন আমরা এটা করতেছি, কারণ হচ্ছে এখানে মাইনাস 2ab আনার পর যখন এটা প্লাস 2ab হবে, এখানে হবে 0। এখানেও মাইনাস 2ab আনার পর যখন এই প্লাস 2ab হবে 0। দুইটা 0 আসলে কি সুবিধা, একটা চলে যাবে একদম। দেখো না কি হচ্ছে, আমার দোষ নাই, এই ম্যাথটাই এরকম, বুঝছো? আমি জাস্ট সিরিয়ালি ইয়া করে বুঝাচ্ছি। তাহলে এই কলাম বরাবর আমাকে কি দ্বারা গুণ করতে হবে, a দ্বারা গুণ করতে হবে। 2ab যদি বানাইতে চাই তাহলে a দ্বারা গুণ করতে হবে, আর এই কলাম বরাবর b দ্বারা। ab দ্বারা যদি গুণ করতেছি, সামনে একটা ab আনতে হবে, 1/ab। তাহলে এটা দ্বারা যখন ab দ্বারা গুণ করব, a এটা হচ্ছে ca মাইনাস a স্কয়ার। একটু বিরক্ত হচ্ছে টের পাচ্ছি আমি, কিন্তু কিচ্ছু করার নাই। এটা তাহলে b দ্বারা, এটা bc ab মাইনাস b স্কয়ার, আর এটা মাইনাস 2ab। তাহলে চলে আসো, দেখো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা কি করলাম, এই 2ab মিলানোর জন্য এই কাজটা করে ফেললাম, যে এইটাকে a দ্বারা গুণ করলাম, এটাকে b দ্বারা গুণ করলাম, যেহেতু মানে আমরা তো নিয়ে আসছি বাইরে থেকে, তাহলে 1/ab দিলাম, 1/ab দিয়ে এই কাজটা করলাম। এখন কি করব, কেন করছিলাম এই কাজটা, জাস্ট 2ab সাথে ম্যাচ করানোর জন্য, তাই না? এখন তাহলে কি করব, এই যে এই কলামটা অর্থাৎ 2ab টা এর সাথেও যোগ করব, এর সাথেও যোগ করব। বুঝছো কেন করতেছি? কারণ এখানে 0 বানাইতে হবে, এখানেও 0 বানাইতে হবে। কিচ্ছু করার নাই, ম্যাথটা একটু লেন্দি, আমি বলতেছি দেখে বেশি সময় লাগতেছে, তোমরা নিজের হাতে কলমে করলে এত টাইম লাগবে না। তাহলে আমরা কাজ করি, তাহলে এই কলামটা আমরা কি করব, এর সাথেও যোগ করব, এর সাথেও যোগ করব। যোগ করে দেই, যোগ করে দিলে কি থাকবে দেখো, এই কলামটা যদি তুমি এর সাথে যোগ করো, এই মাইনাস a স্কয়ার আছে, প্লাস a স্কয়ার হবে, এই a স্কয়ার চলে যাবে, তো সরাই দিই। তারপরে এই যে এখানে 0 আছে, এখানে আছে b স্কয়ার, তাহলে এখানে আসবে b স্কয়ার, জাস্ট সিম্পল।
এখানে 2ab আছে, এখানে -2ab আছে, এখানে হবে 0। এখানে দেখো এইটা যদি আমি এর সাথে যোগ করি তাহলে এখানে হবে a স্কয়ার। তারপর আবার এখানে b স্কয়ার আছে, এই -b স্কয়ারের সাথে যদি যোগ করি তাহলে এটা চলে যাবে, চলে দিলাম, সরে গেল। এখানে -2ab আছে, এখানে যদি +2ab হয় এখানে হবে 0। এই তো চলে গেল, শেষ। এইবার দেখো, এবার তোমার কাজটা ইজি হয়ে যাবে এবং এবার আমরা বোর্ডটা মিশায় পরের কাজ করব। দেখো এবার কি হইছে, এবার 0 0 চলে আসছে, অর্থাৎ এই পুরো জিনিসটা আমরা বাদ দিতে পারবো। এই যে এই পুরো জিনিসটা, এই পুরো জিনিসটা বাদ দেওয়ার ক্ষেত্রে আবার একটা সতর্কতা আছে। এইটা এই ভিডিওর এই ক্লাসে আমরা বলছিলাম যে 0 0 1 থাকে বেশিরভাগ সময়, যার কারণে আমরা লক্ষ্য করি না, কিন্তু অন্য জিনিস থাকলেই সেটা মানে ইয়া করে দিতে হবে। এটা 5 এর ইতে না হলে, হ্যাঁ ইতে হয়তো আলোচনা করছিলাম, ডি এর মাঝে একটাতে। তাহলে এই দুইটা জিনিস যদি আমরা ক্যান্সেল করে দেই, এই 2ab দ্বারা সামনে কি করতে হবে, গুণ করতে হবে, সামনে নিতে হবে। তাহলে এখানে দেখো আগে থেকেই ab আছে, এখানে যদি 2ab আসে, এই ab আর ab চলে যাবে, থাকবে 2 * a + b + c হোল স্কয়ার। গেল, সরি 1/ab ছিল, জাস্ট 2 * a + b + c হোল স্কয়ার হয়ে গেল। এই জিনিসগুলো এখন ক্যান্সেল করে দিব। থাকলো আমার এই জিনিসটা, তাই তো? এই জিনিসটা থাকার পরে এখন কি করতে হবে, এখান থেকে আমাকে এখন ক্যালকুলেশন করতে হবে। এটা মিশাই দিব কি? আচ্ছা দেখি কি করা যায়। আচ্ছা দেখো, তেমন কিছু করিনি, জাস্ট একটু মিশাই দিয়ে উপরে লিখছি যাতে নিচে জায়গাটা পাওয়া যায়, এবং লাস্টে ক্যালকুলেশনে আমরা চলে আসছি। দেখো যখনই এটা ছোট হয়ে যাবে তখন বুঝতে পারবে তুমি কাছাকাছি চলে আসছো সমাধানে। দেখো এখান থেকে কিছু কমন নেওয়া যায়, কমন নেওয়া যায়, এইখান থেকে বি কমন নেওয়া যায়। বি কমন নিলে কি থাকে, এখানে থাকবে বি, আর হচ্ছে এখান থেকে বি গুলো চলে যাবে, বি চলে গেল। এই ইয়া থেকে নিচের সাইডটা থেকে আমি বি কমন নিলাম, তাহলে বি আসবে। উপরের সাইডটা থেকে কি কমন নেওয়া যাবে, এ কমন নেওয়া যাবে, এ নিলাম। এ যদি কমন নিয়ে নিই তাহলে কি কি চলে যাবে, এ চলে যাবে, এই যে এ চলে গেল, এ চলে গেল, এখান থেকে স্কয়ার চলে গেল। দেখো এবার কাজ শেষ হয়ে গেছে। এবার আমাদের একেবারে সিম্পল, জাস্ট এটা গুণ করব, এখান থেকে এটা মাইনাস করব। তাহলে এটা ফর্ম কি আসবে, দেখো এটা ফর্ম আসবে b + c * c + a - ab। শেষ, কাজ শেষ। এখন এটাকে যদি সিম্পলিফাই করো, তুমি সিম্পলিফাই করলে পাবা c * a + b + c। তাহলে এখানে কি ছিল, 2 * ab is a + b + c হোল স্কয়ার। তাহলে এইগুলা জিনিস যদি আমি কম্বাইন করি কি দাঁড়াচ্ছে, 2ab, এটা c, তাহলে 2abc, আর এটা হোল স্কয়ার ইনটু আরেকটা, তার মানে কিউব। এক কথায় উত্তরটা দাঁড়াচ্ছে 2abc a + b + c হোল কিউব। এটাই ছিল উত্তর। আচ্ছা বুঝো এখন ব্যাপারটা, অঙ্কটা বেশ লেন্দি, তাও আমি চেষ্টা করছি প্রত্যেকটা স্টেপ, কোন স্টেপেই যাতে তুমি কি করবা দিশেহারা হয়ে না পড়ো। ক্লু দিছি, মানে ক্লুটা বলে দিছি যে কি ছিল ক্লুটা। তাহলে এখন আমরা পুরো ম্যাথটা রিভিউ দিই একটা। দেখো পুরো ম্যাথের ক্ষেত্রে প্রথম যে ব্যাপারটা ছিল যে আমাদেরকে এনগেজ করাতে হবে একটার সাথে আরেকটা, যাতে করে আমরা কি পাই, a + b + c কমন পাই। কমন পাওয়ার জন্য আমরা এনগেজ করছিলাম। প্রথম কলাম থেকে আমরা তৃতীয় কলাম বাদ দিছিলাম। যদি কেউ লিখে থাকো ম্যাথটা, লেখার কথা না, যদি লেখো, লিখলে তো খুবই খুবই ভালো। লিখে থাকো যদি ম্যাথটা, তাহলে দেখতে পারবা যে আসলে কি করছিলাম এনগেজ করার ক্ষেত্রে। এই প্রথম কলাম থেকে যদি তৃতীয় কলাম বাদ দিছি, আবার দ্বিতীয় কলাম থেকে আমি তৃতীয় কলাম বাদ দিছি। যেমন তারপরে এই জিনিসটা আসছিল, হোল স্কয়ার শেপে যখন নিয়ে ফেলছি তখন আমরা এই জিনিসটা আসছে। এই জিনিসটা আসার পর আমরা এখান থেকে a + b + c, আর এখান থেকেও a + b + c, অর্থাৎ এই কলাম থেকে একটা, এই কলাম থেকে একটা কমন নিয়ে ফেলছি। তাহলে কি দাঁড়াইছে, a + b + c হোল স্কয়ার। এই পাশে বামে চলে আসছিল। বামে চলে আসার পরে যে শেপগুলো ছিল, এই যে এই a + b + c গুলো সরে গেছিল। সরে যাওয়ার পরে এই যে এখানে এই যে বাকি জিনিসগুলো ছিল, বাকি জিনিসগুলো পরে ক্লু ছিল এই যে এটা a + b + c হোল স্কয়ার, সরি a + b হোল স্কয়ার। এইখানে এইটাকে যদি আমি সিম্পলিফাই করতে যাই তাহলে হচ্ছে a² + 2ab + b², আর উপরে আছে a² + a² b²। তখন আমরা ছোট করার জন্য কি করছিলাম, 3 নাম্বার সারি থেকে এই দুইটার যোগফল বাদ দিছিলাম। বাদ দেওয়ার পরে আসছিল 2ab সংক্রান্ত একটা ব্যাপার, এটা আমি মিশাই ফেলছি। 2ab সংক্রান্ত ব্যাপারটা আসার পরে প্রথম যে কলামটা সেখানে একটা a মিসিং, সেখানে একটা a নালে b মিসিং ছিল হয়তোবা, আর দ্বিতীয় কলামটাতে মানে a আর b মিসিং ছিল। তখন আমরা 1/ab দিয়ে প্রথম কলামকে একটা দিয়ে আর দ্বিতীয় কলামকে আরেকটা দিয়ে গুণ করছি 2ab মিলানোর জন্য। 2ab মিলানোর পরে প্রথম কলামের সাথে তৃতীয় কলাম যোগ করছি, আবারও দ্বিতীয় কলামের সাথেও তৃতীয় কলাম যোগ করছি। যোগ করার পর দুইটা 0 হয়ে গেছে, 0 হয়ে যাওয়ার পর কাটাকাটি করছি, ক্যান্সেল আউট করে দিছি, শেষ করে তারপর তখন ক্যালকুলেশন করে এটা আসছে। এই ছিল ব্যাপার। এখানে বুঝছো ম্যাথটা একটু বড়, তাও আমরা চেষ্টা করবো এই ম্যাথটা যাতে আসলেও আমরা পারি, এই জন্যই করে দেখাইছি। সবচেয়ে বড় ম্যাথ বলা যায় এটা। আচ্ছা এবার আমরা ম্যাট্রিক্সে যাব।
আচ্ছা দেখো, ম্যাট্রিক্স নিয়ে এখন আমরা আলোচনা করব। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে ব্যাপারটা, ম্যাট্রিক্সে বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ের মাঝে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে ব্যাপারটাতে সবচেয়ে বেশি ভুল করো তোমরা, ম্যাট্রিক্সে কিন্তু বিপরীত ম্যাট্রিক্স মানে বাকি যা কিছু আছে সবকিছু আমরা আলোচনা করে ফেলছি। গুণ করতে গিয়ে ম্যানুয়ালি গুণ করতে তোমরা ভুল করো। ব্যাপারটা হচ্ছে যে ম্যাট্রিক্সে গুণটা ক্যালকুলেটরে করা যায়, তোমরা সিস্টেমটা ইউটিউব থেকে দেখে নিবা, তারপরে ওই জিনিসটা ম্যাচ করবা ম্যানুয়ালি গুণের সাথে। তো ম্যানুয়ালি গুণের সিস্টেমটা আমরা মাঝে মাঝে ভুলে যাই, সেই জিনিসটা শেখাবো। আর যদি দুই একটা পয়েন্ট থাকে সেখানের মতো, সেগুলো এখন শেখাবো। আচ্ছা দেখো, তোমরা অবশ্যই এই ম্যাথগুলো করে যাবা, যে ম্যাথগুলোতে এ বি সি তিনটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে এবং এইটা বলবে করে যাবা, এমন না মানে দেখে যাবা আর কি। এইটা অনেকবার আসে, দেখাও যে ab into c is equal to a into bc গেল। এখন এই ধরনের ম্যাথ আছে উদাহরণ 2তে, উদাহরণ 2টা করে ফেলবো আমরা। আমি মূলত একটা ম্যাথ দেখাবো গুণ দিয়ে, গুণের সিস্টেমটা আমি দেখাই দিব। এখন প্রত্যেকটা ধরে ধরে গুণ তো করে দেওয়া সম্ভব না, বুঝছো না? আর ম্যাট্রিক্স তো মনে করো যে ইজি আছে, আল্লাহর মতে তোমরা পারার কথা। দেখো এবার আমাদের এবার আলোচ্য বিষয় হচ্ছে উদাহরণ 3টা। উদাহরণ 3-এ একটু আমরা আলোচনা করব ব্যাপারটা কি হচ্ছে। এটা ছিল উদাহরণ 2 এর পার্ট। দেখো উদাহরণ 3-এ এই একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, এই একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে এরকম 1 3 2 2 0 3, দেখো এই একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে। ম্যাট্রিক্স দিয়ে দেওয়ার পর আরেকটা ফাংশন দিছে। ফাংশনটা কি? f of x is equal to x cube plus x cube minus x cube minus 2x square plus x, এইটাই যতদূর সম্ভব, plus x minus 2 plus x minus 2। হ্যাঁ, তো এই ছিল ব্যাপার আমাদের। এই যে f of x একটা ফাংশন দেওয়া ছিল, এখন বলছে যে f of a টা নির্ণয় করো। এই যে f of a নির্ণয় করো, f of a is equal to 1। আচ্ছা f of x যদি এটা হয় তাহলে f of a আমরা জানি যে a টা এখানে বসাই দিলে হয়ে যাবে, তখন a এর মানটা আমরা নির্ণয় করে বসাবো, কাজটা সেরে যাবে, মানে কাজটা হয়ে যাবে। আচ্ছা এখানে একটা ভালো বেসিক হচ্ছে, সেই জিনিসটা হলো যখন তুমি a এই a টা যখন তুমি নির্ণয় করতে যাবা, f of a টা কি হবে জানো? f of a টা হবে পলিনোমিয়াল অফ আ ম্যাট্রিক্স। মানে হলো গিয়ে, মানে পলিনোমিয়াল মানে হচ্ছে বহুপদী, অর্থাৎ পলিনোমিয়াল অফ এ ম্যাট্রিক্স মানে হচ্ছে ম্যাট্রিক্সের বহুপদী। কি রকম? জিনিসটা শুনতে একটু টাফ মনে হলো, একেবারে সোজা। দেখো ম্যাট্রিক্সকে আমরা কিভাবে সূচিত করি, সরি বহুপদীকে আমরা কিভাবে সূচিত করি বা লিখি কিভাবে, এরকম a naught x to the power n plus a1 x to the power n minus 1 plus a2 x to the power n minus 2, এবার ডট 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 দিয়ে a n পর্যন্ত এরকম চলে যাবে। তো এটাকে আমরা বলি যে বহুপদীর কমন শেপ বা জেনারেল শেপ এটা। আচ্ছা এইটাকে আবার অন্য মানে কেউ কেউ এভাবে লিখতে পারে, এইভাবে লেখে an x to the power n plus a1 সরি n minus 1 x to the power n minus 1, এভাবে জাস্ট ডট 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 দিয়ে একেবারে এইভাবে চলে যাবে a naught, এইভাবে লেখে। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে যে এইভাবে কেউ কেউ লেখে যে a naught দিয়ে a1 2, মানে এখানে দেখো এই ক্ষেত্রে x টা হচ্ছে চলক, আর এই যে a naught a1 a2 সবগুলা a দিয়ে যতগুলো আছে সবগুলো হচ্ছে কি ধ্রুবক। এই শেপের যত রাশি আমরা পাই তাদেরকে আমরা বলি বহুপদী। আবার ওইটাকে এইভাবেও লেখে অনেকে, জাস্ট নটের জায়গায় n দেয় আর বাকিগুলো এরকম, জাস্ট একটা প্রকাশের ভিন্ন পদ্ধতি। তো ব্যাপারটা হচ্ছে যে মানে এটা গেল বহুপদী। তাহলে ম্যাট্রিক্সের বহুপদী হচ্ছে জাস্ট বহুপদীর যে চলকটা আছে, অর্থাৎ এই যে x টা আছে এর জায়গায় কি বসবে? একটা ম্যাট্রিক্স বসবে, খুব সোজা আর কিছু না। তাহলে এর জায়গায় একটা ম্যাট্রিক্স কি বসানো যাবে? a একটা ম্যাট্রিক্স, b একটা ম্যাট্রিক্স, এরকম যে কোনো একটা ম্যাট্রিক্স হবে। যদি কোন বহুপদীর চলকের জায়গায় বসাই তাহলে তাকে বলা হয় পলিনোমিয়াল অফ এ ম্যাট্রিক্স। তো এখানে এই জাস্ট এই ব্যাপারটাই কাজে লাগানো হয়েছে, এইটা একটা পলিনোমিয়াল অফ এ ম্যাট্রিক্স। বুঝছো? ব্যাপারটা হচ্ছে যে আমি এই পলিনোমিয়াল অফ এ ম্যাট্রিক্স এই জিনিসটা যদি আমরা নাও জানতাম তাও কিন্তু এটা সলভ করা যাইতো, কারণ আমরা তো বুঝতে পারতেছি কি করতে হবে। f of x যেহেতু দিছে এটা f of a নির্ণয় করতে হবে, তার মানে x যত জায়গায় আছে সব জায়গায় a বসাই দিতে হবে। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে এরকম a কিউব মাইনাস 2a স্কয়ার প্লাস a মাইনাস 2। জাস্ট এই জিনিসগুলো আমাদের কি করতে হবে? কাজে লাগাইতে হবে। তো এই ছিল ব্যাপার, এইটাই বলা মানে এই পয়েন্টটা হচ্ছে পলিনোমিয়াল অফ এ ম্যাট্রিক্স বলে এটাকে। যখন তুমি কি করবা
বেসিক্যালি কথাটা হচ্ছে যখন তুমি বহুপদী চলকের জায়গায় যখন তুমি একটা ম্যাট্রিক্স বসাবা তখন সেটাকে বলা হয় পলিনোমিয়াল অফ আ ম্যাট্রিক্স। এখন এই জিনিসটা যদি আমরা নির্ণয় করতে যাই, দেখো কি কি লাগবে আমার, a কিউব লাগবে, a স্কয়ার লাগবে, a তো আছেই আমার কাছে দেয়াই আছে, এইগুলো জিনিস যদি আমরা যোগ করি তারপরে সেখান থেকে যদি 2, আচ্ছা এখানে যে ব্যাপারটা 2 দিয়ে 2i মাইনাস করতে হবে না, হ্যাঁ এখানে দেখো ব্যাপারটা হচ্ছে যে আমি তোমাদের এই আলোচনায় সুন্দর একটা পয়েন্ট মানে চলে আসছে এখানে আলোচনার ভিতর থেকে। এই আলোচনায় একটা কথা বলছিলাম না যে আমরা যখন বিপরীত ম্যাট্রিক্স বুঝি তখন বলছিলাম না যে x * 1 / x = 1, সেরকম একটা যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে a ইনটু এইটার ক্ষেত্রে মানে এইটা কিংবা এটাকে a ইনভার্স দিয়ে লেখা যায়, সেখানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। এইখানে এইটা যখন বলছিলাম আমরা এই কথাটা আমি বলে দিছিলাম যে এইখানে যেটা 1 এর রোল প্লে করে, এইখানে 1 এর রোলটা প্লে করে হচ্ছে 1 এর রোলটা এই ক্ষেত্রে প্লে করে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে দেখো তো এইখানে 2 এর সাথে কি আছে, 1 আছে না, এই 1 এর রোলটা কে প্লে করবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স। কারণ তুমি এইটাকে একটা মানে এই এই পলিনোমিয়ালটা ম্যাট্রিক্সের পলিনোমিয়াল হয়ে গেছে, যার কারণে ওই 1 এর রোলটা কে প্লে করবে, এই যে i। ওই বেসিকটা আমরা আগেও কিন্তু বলছিলাম যে কিভাবে রোলটা প্লে করতেছিল, গুণাত্মক বিপরীতের মতো এই কাজ করে, কি বলে বিপরীত ম্যাট্রিক্সটা কাজ করে, এটা আমরা বলছিলাম। তো সেরকম ব্যাপারটা হচ্ছে যে এখানেও তাহলে 2 এর সাথে কি হবে, i বা হচ্ছে তোমার কি হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ হয়ে যাবে। তো এই ছিল ব্যাপার। তার মানে কি করতে হবে, আমাকে a কিউব বের করতে হবে। তুমি চিন্তা করো তো a কিউবের ক্রম কত হবে, a কিউবের ক্রমটা কি 3/3 হবে না, কারণ এটা যেহেতু 3, a স্কয়ার করলেও 3/3 হবে, a কিউব করলেও 3/3 হবে, a স্কয়ারটা 3/3, এটাও 3/3। তাইলে এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা বা আইটা কোন ক্রমে নিতে হবে, 3 ক্রমে নিতে হবে, 3/3 ওটাও নিতে হবে। জাস্ট সিম্পলি নেওয়ার পর আমরা কি করব, সবগুলা যদি যোগ বিয়োগ করে ফেলি, যোগ বিয়োগ করার মতো ইজি জিনিসটা আসলে আর নাই ম্যাট্রিক্সের যোগ বিয়োগের মতো। তারপরে অনুরূপ ভুক্তিগুলো যোগ বিয়োগ করে দিয়ে আমি মানটা পেয়ে যাব। এখন গুণের ক্ষেত্রে ভাইয়া আমরা গুণটা করি কি, গুণের ক্ষেত্রে খালি পড়তেছে কেন, গুণের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে আমরা ক্যালকুলেটরে গুণ করতে পারি, কিন্তু ম্যানুয়ালি গুণ করতে গেলে ঝামেলা মনে হয়, বিশেষ করে অনেক দিন পর হাত দিলে। অনেক ভালো ভালো স্টুডেন্টকে আমরা দেখছি যে আমারও ঝামেলা হয়তো, যে হুট করে মনে করো গুণ করতে দিচ্ছেন, আমি ক্যালকুলেটরে গুণ করতে পারতেছি, কিন্তু ম্যানুয়ালি করতে গেলে কোনটার সাথে কোনটা গুণ করতে হয় এটা হয়তো একটু মাথায় গোলমাল লেগে যাচ্ছে। তো এই জিনিসটা আমরা ক্লিয়ার করি। দেখো ব্যাপারটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্সকে চাইলেই গুণ করা যায় না, গুণের শর্ত আছে। শর্তটা কি, শর্তটা হচ্ছে যে একটা ম্যাট্রিক্সের যদি ক্রমটা হয় m/n, তাহলে আরেকটা ম্যাট্রিক্সের n বাই সামথিং হতে হবে। মানে কি রকম, এর যেটা মানে কলাম সংখ্যা, এর এটা রো সংখ্যা বা সারি সংখ্যার সমান হতে হবে। প্রথমটা কলাম সংখ্যা, দ্বিতীয়টা সারি সংখ্যা সমান হলেই তখন কেবলমাত্র এরা গুণ করা যাবে। এবং মনে করো এখানে l নিলাম, তাহলে এদের গুণফলের ক্রম কি হবে, এরা দুইজন থাকবে না, বাকি দুইটা থাকবে, অর্থাৎ m/l হবে ওদের গুণফলের ক্রম। তো এই ছিল ব্যাপার। এই ব্যাপারটা যেটা আমরা বললাম যে গুণফলের যে শর্তটা, সেইটা আমাদের এই আলোচনায় এক জায়গায় কাজে লাগবে, ওটা বলে দিব, সমস্যা নেই। এখন আমরা গুণের প্রক্রিয়াটা ম্যানুয়ালি করতে হয় কিভাবে, এই জিনিসটা আমরা শিখি। দেখো মনে করো আমি a স্কয়ার নির্ণয় করব, a স্কয়ার নির্ণয় করা মানে আরেকটা a গুণ করা, তাহলে এখানে আরেকটা a গুণ করি, তাহলে কি দাঁড়াচ্ছে 1 2, এখানে 1 3 0 -1, আর এখানে 2 3 1। এই যে আমি লিখে ফেললাম। এখন যেটা করতে হবে গুণের ক্ষেত্রে, যে ব্যাপারটা করতে হয় সেটা হচ্ছে প্রথমটা সারি থেকে আগাইতে হবে, এর সারি এর কলামের সাথে গুণ হবে, এই কথাটা মাথায় রাখতে হবে, এর সারি এর কলামের সাথে গুণ হবে। কি রকম, দেখো ব্যাপারটা হচ্ছে a, এই যে এই তিনটা জিনিস এর উপরে গিয়ে পড়বে, জাস্ট সিম্পলি দেখো। তাহলে আমি কি বলছি যে প্রথমটা সারি দ্বিতীয়টা কলামের সাথে গুণ হবে, তাহলে এটাকে এর সাথে তুমি সুন্দর করে ম্যাচ করো, তো কি হচ্ছে, এটাকে যদি এর সাথে ম্যাচ করো তুমি, তাহলে কি পাবা যে 1 এর সাথে এটা 1 আসবে, তারপরে এর সাথে তোমার হচ্ছে এর তিনটা এর সাথে উপরে পড়বে, আর এই দুইটা এর উপরে পড়বে। আসলে এইখানেও একটা বেসিক আছে, এই বেসিকগুলো আসলে বলতে গেলে বা থিওরি আলোচনা করতে গেলে অনেক সময় লাগে। তো বেসিকটা হচ্ছে যে এর সারি বরাবর যখন তুমি গুণ করবা না, তখন এর যে এর কলাম বরাবর ভুক্তিগুলো সমান হবে। এখানে যদি তিনটা থাকে এখানেও তিনটা থাকবে, কেন জানো, সারি বরাবর যা থাকে সেটা কলামের সংখ্যক সমান সংখ্যক থাকে, আর কলাম বরাবর যা থাকে সেগুলো সারির সমান সংখ্যক থাকে। এই কথাটা যদি কেউ না বুঝো কোনো সমস্যা নাই, সিম্পলি গুণ করো। দেখো
তাহলে জাস্ট এটা যদি এর উপরে পড়ে তাহলে 1টা গিয়ে পড়তেছে 1 এর উপর, 3টা গিয়ে পড়তেছে 2 এর উপর, 2টা পড়তেছে এর উপর। তাহলে এই জিনিসটাই আমরা করব। তাহলে 1 আর 1 এ গুণ হচ্ছে 1, 3 আর 2 এ 6, আর 2 আর 1 এ 2 গেল। এবার এরপরটা এবার এখানে গিয়ে পড়বে, এখানে গিয়ে যদি পড়ে 1 আর 3 এ কত হচ্ছে 3, 3 0 0 আর 2 -1 -2 শেষ। এইটা আবার এখানে গিয়ে পড়বে, তাহলে 1 আর 2 2, তারপরে 3 আর 3 9, আর 2 আর 1 2। এই ছিল ব্যাপার। ঠিক একইভাবে এখন আমরা নিচেরটা নিয়ে কাজ করব। তাহলে 2টা এর উপরে গিয়ে পড়বে, তাহলে কত হচ্ছে 2 প্লাস 0 প্লাস 3 একে 3, তারপরে এটা এর উপরে, তাহলে 2 3 দুগুণে 6, 0 তো 0ই থেকে গেল, 3 আর 1 -1 সরি -3। বুঝতেছো কি? জাস্ট গুণটা দেখাচ্ছি, যে অন্তত একটা গুণ আমি দেখাচ্ছি আর কি। 203টা এবার এর উপরে গিয়ে পড়বে, তাহলে 2টা ম্যাচ করতেছে 2 এর সাথে 4, 0 ম্যাচ করতেছে 3 এর সাথে, 0 × 3 0, 3 × 1 প্লাস 3। আমার ভুল হতে পারে, একটু চেক করে নিও, ভুল হওয়া খুব স্বাভাবিক, বিশেষ করে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ না গুণ ভাগে মানে গুণে ভুল হওয়া খুব স্বাভাবিক। 1 - 1 এইটা এর সাথে যদি আমরা করি তাহলে 1 - 2 প্লাস 1, আবার এইটা এর সাথে যদি করি তাহলে 3 0 -1। এইটা যদি এবার আমি 3 নাম্বারটার সাথে ম্যাচ করি তাহলে 1টা গিয়ে পড়তেছে 2 এর উপর, 2 × 1 2, -1 পড়তেছে 3 এর উপর -3, আর 1 পড়তেছে এর উপর +1। এই গেল শেষ। এই আমাদের কি করে ফেলছি, আমরা গুণ করে ফেলছি। বুঝছো? এই ছিল বেসিক, মানে এই ছিল সিস্টেম আমাদের গুণ করার। আমরা যেটা করব মাথায় রাখবো যেটা, যে এর সারিটা ওর কলামের উপর গিয়ে পড়বে, তাহলে যে যার সাথে ম্যাচ করবে সে তার সাথে গুণ হয়ে যাবে। এটাকে যদি তুমি এভাবে মুভ করে এর উপর বসাও, তাহলে 1টা গিয়ে পড়ছে 1 এর উপর, 3টা গিয়ে পড়ছে 2 এর উপর, 2টা গিয়ে পড়ছে 1 এর উপর। জাস্ট সিম্পলি এইভাবে বুঝালাম। এটা জাস্ট মনে করো যে কেউ যদি বিগিনারও দেখে সে যাতে বুঝে গুণের সিস্টেমটা এইভাবে দেখালাম। যদি তোমরা জানো যে মনে করো যে ভুল হবে না, তাহলে তো স্কিপ করে যাও। তাহলে এইভাবে আমরা কি করব, যেটা বলতেছিলাম, এভাবে a স্কয়ার নির্ণয় করব। এবার যে a স্কয়ারটা আসলো সেটা মানটা লেখার পর a কিউব নির্ণয় করব। a কিউব নির্ণয় করার পরে ওখানে বসাই দেব, পলিনোমিয়ালটাতে বসাই দেব। আর পলিনোমিয়ালের ক্ষেত্রে এই যে 2টা লাস্টে যে 2টা ছিল তার সাথে কি গুণ করব, আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করব। কেন গুণ করছি সেটাও বলে দিচ্ছি, যে আইডেন্টিটি ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে 1 এর রোলটা প্লে করা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এই জন্য। এই ছিল ব্যাপার। তাহলে এই ব্যাপারটা আমরা ইনশাআল্লাহ বুঝছি। এবার আসি উদাহরণ 4-এ। উদাহরণ 4-এ দেখো গুণ কিন্তু দেখাই দিলাম। গুণের নিয়ম আবার 100 বার করে দেখায়, মানে 100 বার গুণ করে দিয়ে লাভ নেই। আমরা জাস্ট প্রসিজারটা শিখছি, এখন সব গুণ আমরা নিজেরা করতে পারবো। এখন উদাহরণ 4-এ যাই যদি, উদাহরণ 4-এ দেখো তো একটা জিনিস আছে। কি আছে? উদাহরণ 4-এ একটা ব্যাপার আছে যে হচ্ছে তোমার একটার সাথে একটা ম্যাট্রিক্সের সমান আর একটা জিনিস দেওয়া আছে। এখন বলছে x আর y কোথায় নির্ণয় করতে বলছে, x আর y নির্ণয় করে দেখাইতে বলছে। x আর y ওখান থেকে তুমি সমীকরণগুলো ম্যাচ করে দেখাই দিছো। এই থিওরিটাই মানে এই ছোট্ট জিনিসটা বা একদম খুব কমন সেন্সের জিনিসটাই কাজে লাগবে আমার পরের ম্যাথটাতে, পরে বলতে অনুশীলনী ম্যাথে। এখন আমরা আপাতত যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে উদাহরণ 5। এই চ্যাপ্টারের মধ্যে ম্যাট্রিক্স থেকে যদি হোল একটা কোশ্চেন করা যায় সেট, মানে সৃজনশীল, তাহলে দেখো এই 5 নাম্বার টাইপটা আসার সম্ভাবনা খুব বেশি। দেখো 5 নাম্বারে কি বলছে একটু খেয়াল করো প্রশ্নটা। সেটাতে কোকা-কোলা সংখ্যা দিছে, কোকা-কোলা, আরসি-কোলা, স্প্রাইট বোতলের সংখ্যা দেওয়া আছে, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, আর প্রতি বোতলে লাভের পরিমাণটা দেওয়া আছে। কি পরিমাণ লাভের পরিমাণটা দেওয়া থাকার পরে তোমাকে বলছে যে ওই 3 দিনের মোট লাভটা তুমি কিভাবে নির্ণয় করবা, ম্যাট্রিক্সের সাহায্যে নির্ণয় করবা। আচ্ছা একটা জিনিস খেয়াল করতো, তোমাকে মনে করো এই তথ্যগুলো এমনি দেওয়া আছে, তুমি কি করতা? একটু খেয়াল করো কি করতা। লাভটা দেওয়া আছে, প্রতি বোতলের সংখ্যা দেওয়া আছে, তুমি কি করতা বলতো? বোতলের সংখ্যার সাথে তুমি প্রতি বোতলে লাভটা গুণ করতা না? কিরকম? আমি তোমাকে সিম্পল লজিক দিয়ে বুঝাচ্ছি, যদি আমি বুঝাইতে না পারি তাহলে সেটা এখন বুঝাচ্ছি। এই মনে করো এটা আমি মিশাই দিলাম, দেখো আমি মনে করো তোমাকে 20টা বোতল দিছি কোকা-কোলার, এখানে বলছি যে প্রত্যেকটা বোতলে একটা কালার। 30টা বোতল দিছি, প্রত্যেকটা বোতলে 2টা কালার, এটা স্প্রাইটের। আর 50টা বোতল দিছি আরসি-কোলার, প্রত্যেকটা বোতলে 3টা কালার। তুমি কি করবা বলো তো? সিম্পলি গুণ করবা না, কারণ তোমার কমন সেন্স সেটাই বলে, লজিক এটাই বলে যে কি করতে হবে, গুণ করতে হবে। তুমি বলে দিবা সিম্পল 20 একে 20, 30 গুণে 60, 3 50 150, এই তিনটা আমরা গুণ করে দিব ভাই, তাহলে আমি মোট লাভটা পেয়ে যাব। খুব সিম্পল হিসাব, এটা সবাই পারবে। এখন কথা হচ্ছে এখানে কি দেওয়া আছে, 3 দিনের দেওয়া আছে না,
তাহলে কি একদিনের জন্য একবার, 2 দিনের জন্য একবার, 3 দিনের জন্য একবার, এই কাজটাই করতে হবে না? মেইন কাজটা কি করতে হচ্ছে? গুণ করতে হচ্ছে না? এইটা মাথায় রাখো খালি। কি করতে হবে? বেসিক্যালি কি করতে হয়? আমাকে যদি ম্যাট্রিক্স নাও দিত, আমাকে গুণ করতে হবে। এখন যেহেতু ম্যাট্রিক্স দিয়েও দিছে, তাও আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে দেখি আমরা গুণটা করতে হবে। যেহেতু বেসিক ছিল যে আমি যে অবস্থাতে দেওয়া থাক না কেন আমাকে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে এখানেও গুণ করতে হবে। এখন গুণটা যে করতে হবে, আমরা একটু টেকনিক্যালি গুণটা করব। দেখি আগে বোতলের সংখ্যার আমরা একটা ম্যাট্রিক্স বানাই ফেলি। 50 50 45 48, তারপরে বলছে 45 50 আর 55, 40 45 আর হচ্ছে 30। আচ্ছা দেখো, আমি কি বলছি যে এর সাথে কি করতে হবে? এর সাথে ওই জিনিসটা মানে লাভটা গুণ করতে হবে। তাহলে লাভের ম্যাট্রিক্সটা কি দেখো তো? লাভের তথ্যগুলো কি আগে এটা দেখো। লাভের তথ্যগুলো হচ্ছে এটা হচ্ছে 3/3, তাই তো? 0.5 0.7 0.75 আর 0.5। আচ্ছা খেয়াল করো তুমি, আমি কি বলছি এতক্ষণ ধরে যেটা বুঝাইলাম অনেক কথাবার্তা বলে, সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে গুণ করতে হবে। আমার সামারি ছিল গুণ করতে হবে। আচ্ছা খেয়াল করো তো, এইটা একটা ম্যাট্রিক্স, এদেরকে নিয়ে আমি একটা ম্যাট্রিক্স বানাবো, এখনো বানাইনি। এই ম্যাট্রিক্সটার ক্রম কি দেখো তো? 3/3 না? আচ্ছা এর সাথে কোনো কিছু, কোনো একটা ম্যাট্রিক্স যদি গুণ হইতে হয়, তাহলে ওর শর্তটা কি হইতে হবে বলো তো? আমি কিন্তু বলছি অলরেডি, আজকের ভিডিওতেই বলছি। দুইটা ম্যাট্রিক্সের গুণ হওয়ার শর্ত হচ্ছে এর কলাম সংখ্যা দ্বিতীয়টার সারি সংখ্যার সমান হতে হবে। তার মানে এইটার যেহেতু কলাম সংখ্যা 3, তার মানে যার সাথে গুণ হবে তার সারি সংখ্যা হতে হবে 3, ঠিক কিনা? তার সারি কতগুলো হতে হবে? 3টা হতে হবে। তার মানে এই যে এই ফর্ম, এই যে এই ম্যাট্রিক্সটা, এটা যদি তুমি এইভাবে লেখো তাহলে গুণনের যোগ্যতাই থাকবে না। এখানে সারি একটা, কলাম 3টা, অর্থাৎ কি হইছে? 1 × 3 হইছে। হলো? এর সাথে তুমি এটা গুণ করতে পারবা? গুণ তো হবেই না। এটা হচ্ছে 3/3, এটা 1/3, গুণ কিভাবে হবে? গুণনের যোগ্যতা থাকতে হবে তো। তাহলে কি করতে হচ্ছে? এইটাকে কিভাবে সাজাতে হবে? 3/1 আকারে সাজাতে হবে। এটাকে 3/1 আকারে সাজাতে হবে। মানে কি রকম? 3/1 মানে হচ্ছে যে 3টা সারি একটা কলাম। তাহলে লিখতে হবে কিভাবে? এইভাবে 0.5 0.75 0.5। শেষ। এইটা যখন তুমি এভাবে লিখলা, এভাবে লেখার পরে এই জিনিসটা এর সাথে গুণ করবা। এই যে এই দুইটা জিনিস গুণ করে দিলে যা মান আসবে সবগুলো যোগ করে দিলে আমি কি পাবো? মোট লাভটা পাবো। তার মানে বুঝছো বেসিক টেকনিকটা হচ্ছে, পরীক্ষা এটা দেখেই সবাই বিভ্রান্ত হয়ে যায়। পরীক্ষা এইভাবে ম্যাট্রিক্সটা গঠন করে, বইয়ে দেখে যায় যে গুণ করছে, তারপরে আর কিছু দেখে না যে গুণ তো করতে হবে, গুণ করব। পরে তখন এইভাবে ম্যাট্রিক্সটা ফর্ম করার পর গুণ করতে পারে না, বহুত ঝামেলা হয়, তখন মনে করে যে সোজা একটা ম্যাথ ভুল করে দিয়ে আসা। তো ব্যাপারটা হচ্ছে তোমার বেসিকটা বুঝতে হবে যে গুণ করতে হলে তো গুণের যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ গুণের যোগ্যতা যদি থাকতে হয়, তুমি এভাবে সাজাইলে 1/3 আকারে সাজাইলে হবে? গুণই তো করা যাবে না। এই জন্য এমন ভাবে সাজাইতে হবে যাতে করে গুণ করা যায়, কারণ আমার আলটিমেটলি গুণই করতে হবে। তাহলে এই যে গুণ করার জন্য কিভাবে সাজাইতে হলো? তাহলে এই যে 3 এর সাথে ম্যাচ করে 3/1, 3টা সারি বানালাম আর একটা কলাম বানালাম। শেষ। এখন আমরা গুণ করতে হবে। একই সিস্টেম দেখবা তোমার মানে অনুশীলনী অঙ্কগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। কিরকম? তোমার অনুশীলনীতে দেখো, অনুশীলনীতে 6 নাম্বার এই ম্যাথগুলো আছে। 6 নম্বরে দেখো, 6 নম্বরের ক্ষেত্রে তুমি 6 এ তে একটা ছোট্ট ট্রিক করার চেষ্টা করছে। খাতা বই খুলে দেখো, 6 এ তে তোমাকে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য দিছে। কোনো ব্যাপার না, জাস্ট তুমি বিক্রয় মূল্যগুলো থেকে ক্রয় মূল্যগুলো বিয়োগ করো, তাহলে লাভ পাইলা। জাস্ট সেম জিনিস। এখানে লাভটা ডিরেক্ট দেওয়া আছে, ওখানে লাভটা ডিরেক্ট দেওয়া নেই, বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যগুলো দেওয়া আছে। বিয়োগ করে ফেলবা। তারপরে আবার কি করবা? একটা ম্যাট্রিক্স ফর্ম করবা ওর, বিশেষ করে এই ইয়ার সংখ্যার, ওখানে তো বই বলছে, তাহলে বইয়ের সংখ্যার একটা ম্যাট্রিক্স ফর্ম করবা। ম্যাট্রিক্সটা ফর্ম করার পরে তারপরে এইখানের সাথে এর এইটার সাথে এটা ম্যাচ করবা। লাভের যে ম্যাট্রিক্সটা সেটাকে এমন ভাবে গঠন করবা যাতে এর কলাম সংখ্যা এর সারি সংখ্যার সমান হয়, অর্থাৎ এক কথায় ওরা গুণ করা যায়। এরকম ভাবে সাজাবা, তাহলে দেখবা তোমার এই ধরনের ম্যাথে, দুনিয়ার যে কোনো ম্যাথ দেখ না কেন, এই টাইপের তোমার ভুল হবে না, কারণ তুমি টেকনিকটা জানো কিভাবে সাজাইতে হবে। সাজাবা, গুণ করে দিবা, শেষ। অনেকে এই ধরনের ম্যাথ যদি নৈবিত্তিক আসে, অনেকে ক্যালকুলেটরে গুণ করে দিয়েও উত্তর বলে দিতে পারে। তো এইগুলো হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে মানে লক্ষণীয় ব্যাপার। এগুলো একটু মানে ঘাটাঘাটি করতে হবে। ঘাটাঘাটি বলতে ম্যাথগুলোর দিকে ভালোভাবে লক্ষ্য করলে, খেয়াল করলে জিনিসগুলা, তাহলে তোমার আর ইনশাআল্লাহ ভুল হবে না। 6 এর বিও সেম জিনিস, বুঝছো? 6 এর বিটার ক্ষেত্রে তুমি আগে কলমের সংখ্যার ম্যাট্রিক্সটা গঠন করে নিবা,
তারপরে তার সাথে কলাম ম্যাচ করে, কলাম সারি ম্যাচ করে এই পরবর্তীতে লাভের যে ম্যাট্রিক্সটা সেটা ওইভাবে গঠন করবা যাতে করে গুণ করা যায়। সোজা, যদি তুমি টেকনিকটা জানো সোজা। তাহলে 6 এর এবি আমরা এভাবে পারবো, জাস্ট দুইটা ম্যাট্রিক্স গুণ করতে হয়। গুণ করার সিস্টেমটা অলরেডি দেখাইছি, আর কি দেখাবো। তাহলে গেল। এবার লাস্ট ম্যাথ করবো একটা। তোমাদের বইয়ে 7 এর সি একটা ম্যাথ দেওয়া আছে, চুয়েটে আসছিল। তো এই ম্যাথটা একটু আমরা চেষ্টা করবো। এইটাই লাস্ট ম্যাথ, আর ম্যাথ করাবো না, আর তোমাদের বিরক্ত করবো না আজকে। দেখো 7 এর সি, 7 এর সি কি বলছে? 7 এর সি তে বলা হয়েছে যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন বলছে, আচ্ছা আমি তোমাদের একটা কথা বলছিলাম না যে উদাহরণের 4 নাম্বারটা খেয়াল করো, এটা কিন্তু বলছিলাম। দেখো উদাহরণের 4 নাম্বারে ছিল যে একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল এক্স আর ওয়াই সামথিং, এখানে একটা এখানে একটা, তারপরে তার সমান দিয়ে আরেকটা জিনিস দেওয়া ছিল, মান দেওয়া ছিল। তখন এই মানটার সমান বলছি আমরা এইটাকে, এই মানটার সমান বলছি আমরা এটাকে। তাকায় দেখো উদাহরণ 4 এর দিকে মানে এইটাই দেওয়া আছে। এই ক্ষেত্রেও আমরা ওই জিনিসটাই করব। কিভাবে করব? প্রশ্নটা পড়ে ফেলি আগে আমরা। প্রশ্নে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ cos থিটা sin থিটা দিয়ে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। বলছে a স্কয়ারের মান দেওয়া আছে। তাহলে কি করব বলো তো? আগে আমরা a স্কয়ারটা নির্ণয় করব। নির্ণয় করার পর এই পাশে মানগুলো তো দেওয়া আছে, ম্যাচ করব। জাস্ট ম্যাচ করে বলবো যে কি হচ্ছে। দেখো উদাহরণ আছে, a নাম্বারটা তো এই ম্যাট্রিক্সটাই তো তুলি নি, এই ম্যাট্রিক্সটা তুলি। এই ম্যাট্রিক্স কি বলছে? cos থিটা - sin থিটা, sin থিটা sin থিটা cos থিটা আছে। cos থিটা - sin থিটা, আর এখানে কি sin থিটা cos থিটা। এটা ছিল a এর মান, কিন্তু ওখানে কিসে বলা আছে? a স্কয়ার ইজ ইকুয়াল টু হাফ ইনটু সামথিং দেয়া আছে, দেখিনি আমি, দেখতে হবে। তাহলে এটা a, তাহলে a স্কয়ার যদি করতে হয় একটা গুণ করতে হবে, তাহলে গুণ করে দেই। cos থিটা ইস জায়গা রাখতে হইতো রে। এটা কত? sin থিটা, এটা cos থিটা। এখন আমরা গুণ করব। গুণের নিয়ম ভুলে যাওয়ার কথা না, আমরা পারবো। এটা এর উপর বসাবো, তাহলে হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে sin স্কয়ার থিটা। গেল। আবার এইটা এখন এর উপর বসাবো, তাহলে কত হচ্ছে? মাইনাস sin থিটা cos থিটা। আবার একইভাবে মাইনাস sin থিটা cos থিটা। গেল। এবার নিচের রোটা নিয়ে কাজ করব। sin থিটা এটার উপর পড়বে, sin থিটা cos থিটা হবে, প্লাস cos থিটা sin থিটা হবে, একই জিনিস, sin থিটা cos থিটা। গুণ করতেছি। এখন এইটা এর উপর যে গিয়ে পড়বে, তাহলে মাইনাস sin স্কয়ার থিটা, আর এইটা cos স্কয়ার থিটা প্লাস। এই যে আমাদের গুণ করা শেষ। এখন দেখো এতক্ষণে অলরেডি হয়তো তোমরা দেখে ফেলছো বা বুঝতে পারছো কোন সূত্র কোথায় অ্যাপ্লাই হবে। দেখো এইখানে ত্রিকোণমিতিক কিছু সূত্র আছে, cos স্কয়ার থিটা - sin স্কয়ার থিটা। আচ্ছা ডেমো ক্লাসে তোমাদের মনে আছে কিনা জানি না, একটা ম্যাথ ছিল 4 এর বি, অনুশীলনী 4 এর বি। সেটা হচ্ছে তোমার ওটার উত্তর ছিল 2 * sin alpha - sin beta sin beta - sin gamma sin gamma - sin alpha। সেই ক্ষেত্রে আমরা cos 2 alpha সূত্রটা নিয়ে আলোচনা করছিলাম। তো ওখানে কি বসাইতে হবে? ওখানে বসাইতে হতো 1 - 2 sin স্কয়ার আলফা, এই টাইপের। হ্যাঁ 1 - 2 sin স্কয়ার আলফা বসাইতে হতো। এখানে দেখো এইখানে এইটাও একটা কিসের সূত্র? cos 2 আলফার ফর্মুলা বা সূত্র। তাহলে এর বদলে আমি কি লিখতে পারবো? cos 2 থিটা। cos 2 থিটা সূত্রটা নিয়ে ওই প্রশ্নে আলোচনা করছিলাম, তোমাদের মনে আছে কিনা ওই জন্য বললাম, ডেমো 1 এ। আচ্ছা গেল। এইবার দেখো এইটা জিনিস যা, এইটাও সেম জিনিস না বলতো? কারণ কি? এখানে জাস্ট মাইনাস sin স্কয়ার থিটাটা সামনে লিখছে, আর তো কিছু না। cos স্কয়ার থিটা - sin স্কয়ার থিটা। তাহলে এর বদলে আমি লিখতে পারবো cos 2 থিটা। গেল। এখন দেখো এইটা কি বলো? এখানে sin থিটা cos থিটা, আর এটাও sin থিটা cos থিটা। তাহলে ওভারঅল হইছে কয়টা? দুইটা। তাহলে 2 * sin থিটা cos থিটা। এখন 2 * sin থিটা cos থিটা কার সূত্র? sin 2 থিটা। sin 2 থিটা। দেখো এইটাও এর মতোই, কিন্তু জাস্ট চিহ্নটা ভিন্ন। চিহ্নটা ভিন্ন হয়ে কি হয়েছে? -2 sin থিটা cos থিটা। তাইলে এইটাকে কি লেখা যাবে? -sin 2 থিটা। এখন আমি সবগুলা জিনিস আইডেন্টিফাই করে ফেলছি, কি কি লিখতে হবে বলে ফেলছি। তাইলে এখন আমরা ম্যাট্রিক্সটা সাজায় লিখবো এবং ম্যাচ করব। দেখি মিশাই ফেলি সব। উপরে থাকতেছে cos 2 থিটা - sin 2 থিটা। আচ্ছা নিচে এটাও মিশাই। cos 2 থিটা, এটা হচ্ছে sin 2 থিটা। এখানে দেওয়া আছে -sin 2 থিটা, আর এখানে
cos 2 থিটা। এইটা গেল, এর সাথে আরেকটা জিনিস ম্যাচ করতে হবে, তাই তো? ম্যাচ করাটা এখন করব। প্রথম ভুক্তিটাই ম্যাচ করলেই হবে রে, একটা ভুক্তি ম্যাচ করলেই সবগুলো মিলার কথা। বলছে কি হাফ ইনটু হাফ দিছে ইনটু দিছে 1√3 মাইনাস √3 1 √3 মাইনাস √3 এরকম দিছে হয়তো বা, হ্যাঁ এটাই দিছে। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে হাফটা কমন নিয়ে বাইরে আনা আছে, তাহলে হাফ কি সবার সাথে গুণ হয়ে যাবে না? তাহলে এই ভুক্তিটা কত হবে বলো? এই ভুক্তিটা কি হাফ হয়ে যাবে না? তাহলে হাফ যখন হবে তাহলে ব্যাপারটা হচ্ছে যে এই cos থিটা এর সাথে ম্যাচ করে। এই কত হয়ে গেছে? হাফ হয়ে গেছে। এ যখন ভিতরে ঢুকবে ওটা হাফ হয়ে যাবে। তাহলে cos 2 থিটা ইজ ইকুয়াল টু হাফ লেখা যাবে। করেসপন্ডিং আমি উদাহরণ 4 এর উদাহরণ দিছি, যে উদাহরণ 4 এ যে কাজটা করা হয়েছে এই কাজটাই আমরা করব। cos 2 থিটা ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে? হাফ। আচ্ছা হাফ কত ডিগ্রি মান বলো তো? cos 60 ডিগ্রি মান হাফ না? sin 30 ইজ ইকুয়াল টু cos 60 ইজ ইকুয়াল টু হাফ, তার মানে cos পাই বাই 3। এখন এই পাই বাই 3 এখান থেকে দেখো ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে একটা জিনিস লেখা যায়, সেই জিনিসটা কিভাবে লেখা যায় এটা তুমি যদি জানতে চাও তাহলে সেকেন্ড পেপারে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত নামে একটা চ্যাপ্টার আছে, সেটা দেখলেই পাবা। এটা নিয়ে কোশ্চেন করার কিছু নেই, মানে চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই, এটা সোজা জিনিস। 2 থিটা, আর যারা সেকেন্ড ইয়ারে তারা তো জানি 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3। কিন্তু দেখো আমার 3 থিটার মান যদি বের করতে হয় তাহলে 2টা ভাগ হয়ে যাবে। 2টা ভাগ হলে কি হবে? n পাই প্লাস মাইনাস পাই বাই 6। এই ছিল আমাদের ব্যাপার, বুঝছো? এখানে জাস্ট ত্রিকোণমিতির সাথে একটা ম্যাট্রিক্স নির্ণায়কের জাস্ট কোল্যাব করছে, ম্যাট্রিক্সের কোল্যাব করে দিয়েছে। সোজা সোজা বলতে না, ঠিক সোজা না, এই ব্যাপারটা একটু জানা দরকার আর কি। এই ব্যাপারটা না জানলে সমাধানটা ইনকমপ্লিট থেকে যায়। আচ্ছা তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে আমরা ম্যাট্রিক্সও শেষ করলাম আর নির্ণায়কও আগে শেষ করে ফেলছি। তাহলে আজকে কি কি আলোচনা করছি বলে দেই। আচ্ছা প্রথমে ম্যাট্রিক্সটা বলি। ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো যে ব্যাপারগুলো লক্ষণীয় সেটা হচ্ছে যে বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের ট্রান্সপোজটা আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা ভালোভাবে খেয়াল করতে হবে। তারপরে ওই ক্রেমারের রুল দেখাইছি, ক্রেমারের রুলটা ওভাবে অ্যাপ্লাই করে করতে হবে। আর ম্যাট্রিক্সের এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণটা বেশি মনে রাখতে হবে। আর একটা ব্যাপার দেখাইছি, বলতে এটা না দেখাইলেও চলতো, মানে না জানলেও চলবে, না জানলে যে ম্যাথটা করতে পারবে না তা না। সেটা হচ্ছে পলিনোমিয়াল অফ ম্যাট্রিক্স। জাস্ট পলিনোমিয়াল মানে হচ্ছে তোমার এই ইয়ার বহুপদীর চলকের জায়গায় ইয়াটা চলে আসে, একটা ম্যাট্রিক্স বসে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শিখছি যে বাস্তব ক্ষেত্রে যেটা গুণাত্মক বিপরীত সেটাই আসলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে বিপরীত, মানে ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স। আর বাস্তব ক্ষেত্রে যেটা মন বা গুণনের অভেদক হিসেবে পরিচিত সেই জিনিসটা রোলটা এখানে কে প্লে করে? অভেদক প্লে করে বা আইডেন্টিটি ম্যাট্রিক্স প্লে করে। গেল এই জিনিসগুলো শিখছি। আর নির্ণায়কের ক্ষেত্রে আমরা 5-এর দুটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ করছি। 5-এর ম্যাথগুলো আসলে ইম্পর্টেন্ট, ওগুলা মানে বেশি বেশি করে দেখবা এবং দেখবা যে এগুলো অনেকবার আসছে এই জিনিসগুলো। তারপরে 6 তো আগেই করা ছিল, 7 তোমাদের করতে বলছিলাম, 8, 9, 10 বাসার কাজ দিছি, 10টা সোজা আছে, 11, 12 ওই জিনিসগুলো করা হয়েছে। মোটামুটি বলা যায় যে পুরো চ্যাপ্টারটাই শেষ হয়ে গেছে। তাও যদি আলোচনায় কোনো পার্ট তুমি যদি না বুঝে থাকো একটু রিওয়াইন্ড করে দেখিও, আমি চেষ্টা করছি সবগুলো জিনিস ক্লিয়ার করার। আজকের ক্লাসটা কেমন হয়েছে জানি না, আশা করি জিনিসগুলো শেষ করতে পারছি আমি সব টাইপের। তো সবাই ভালো থাকো।